উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপছায়া। লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৭। কোকিল হয়ে কাকের ডিমে তা দিছি, তা বড় হয়ে কাকা তো করবেই। এরশাদ শুনল, শুনে একটু দাঁড়ালো, দাঁড়িয়ে আর ওপরের দিকে গেল না, দাদির দিকে এগিয়ে এলো। সবসময় দাদির পায়ের কাছে বসলেও আজ বসলো একেবারে জয়তুনের সামনে চেয়ারে, যেখানে এই তা ঘন্টা কয়েক আগেই ঠিক পৃথিলা এসে বসেছিল, একেবারে জয়তুনের মুখোমুখি। জয়তুন দেখে আবারও হাসলো। এরশাদ নিজেও স্বাভাবিক, এত কাণ্ড করে বসে আছে তেমন কোনো লক্ষণ দেখা গেল না, বরং সব সময়ের মতো সুন্দর শান্ত কোমল করেই দাদির কথার উত্তরে বলল, জেনে শুনে বুঝাই তো তা দিস, তা কাক হয়তো আর কোকিলের সুরে গান গাইব না? তা গাইবে না জানি, তবে নিজের মাথায় ঠোকর বসাবে এটা ভাবিনি। ডিল মারলে ঠোকর তো দেবেই, সেটা কাক হোক আর কোকিল। নিজের বেলায় সবার দুনিয়া ঠিক। হ্যাঁ, এতটাই ঠিক যেই দাদির মুখে বুলি শিখাইছে, সেই বুলি এখন দাদির দিকে তীরে ফলা। এরশাদ হাসলো, তবে এবার জয়তুন হাসলো না, নিজের মতো বলল, ম্যাডাম কি কয়? তুমি ভালো করেই জানো কি কয়। জানো বলেই তো সাবিয়াকে শাসিয়েছ, বাড়ির ভিতরে ডেকে সাজিয়েছ, যেন সবাই দেখে। আর যেই আয়নামতির উঠানে পা রাখা নিষেধ, সেই আয়নামতি সন্ধ্যায় হাসপাতাল পর্যন্ত যাওয়ার অনুমতি পায়। বোকা তো বোঝেনি, তাকে আসলে জয়তুন আরা গুটি হিসেবে চালিয়েছে। জয়তুন শীতল চোখে তাকালো। এরশাদ সেই শীতল চোখের দিকে তাকিয়ে বলল, তোমার নাতি দাদি একটাও বোকা ভাবো না। আমি যা করি তোদের জন্যই করি। না দাদি, তুমি সব করো নিজের মনের শান্তির জন্য। এখন তো মনে হইবই পীড়িতের রঙিন চশমা চোখে এখন পুরো দুনিয়া ফুল হয়তো। তবে আমি তো কোনো ঝামেলা চাইনি, নিজের মতো ছিলাম। মেয়েটা একটা ধাক্কা খেয়ে এখানে এসেছে, আমি চেয়েছি ধাক্কাটা ধীরে ধীরে সামলে উঠুক, তবে গন্ডগোল তুমি লাগিয়ে দিলে। তালাক, ধাক্কাটার নাম তালাক। তো কোনো তালাকপ্রাপ্ত মাইয়া সারেংবাড়ির বউ হইব না। অন্তত জয়তন থাকতে তো না অর্ধপতন তোর হইতে পারে, আমাদের তো না। এরশাদের কথায় কোনো উত্তর দিল না। আম্বিয়া জয়তুনের পেছনে এসে দাঁড়িয়েছে, তার চোখ মুখ শুকনো। এরশাদ দেখলো, দেখে নির্বিকারভাবে বলল, ছোট চাচা শাহবাজকে ডেকে নিয়ে আয়, আমার কথা আছে। আম্বিয়ার চোখে পানি চলে এলো। জয়তুন বিয়ে দিলে হতো এতটাও কষ্ট লাগতো না, তবে এরশাদের মতো মানুষ এমন বেপরোয়া ভালোবাসায় ঠিক ভেতরে ভেঙে এলো, আর সেই ভাঙা ভেতর নিয়েই উপরের দিকেই গেল। কখনোই তো আদেশ অমান্য করেনি, আজ করে কিভাবে? আম্বিয়া যেতে এরশাদ আবারও তাদের দিকে তাকালো, তাকিয়ে আগের মতোই বলল, সারেংবাড়ির বউকে কে হবে সেটা তুমি ঠিক করতেই পারো। সারেংবাড়ির মাথা তুমি, তবে এরশাদের বউ কে হবে এটা এরশাদ ঠিক করবে। জয়তন চেঁচিয়ে বলল, এরশাদ, কাজটা তুমি ঠিক করনি দাদি। আমাদের চেয়ে এই মেয়ে বেশি হয়ে গেল তোর কাছে। এখানে কম বেশির কথা না দাদি, কথা অন্য কিছুর। তুমি সেই অন্য কিছুটা সবসময় নিজের দিকে টানো, যেমন টেনেছিলে ছোট চাচারটা। তবে আমি তো জাফর না, তাই ফলাফল খুব একটা ভালো হবে না। আমারে ডর দেখাস তুই? সত্যি বলি দাদি, বয়স হইছে, ঘর থেকে বেরোও না কতদিন। দুনিয়া পাল্টে গেছে, পাল্টেছে সারেং বাড়িও, তুমি বোঝনি। জয়তন যেন অবাক হলো, বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। এই এরশাদকে তিনি চিনতে পারলেন না, তবে আলাউদ্দিনের সেই দিনের কথা কানে বাজতে লাগলো। এরশাদের বিয়ে এরশাদের ইচ্ছেতেই হবে, না হলে নাই। এখন যা করবা হিতে বিপরীত হইবে, সেই বিপরীতে সারেং বাড়ি ধ্বংসের দিকে যাবে। জয়তন বসে বসে হিসাব মিলাই, সেই আয়নামতির বিয়ের কথা থেকে আলাউদ্দিন কী বলেছিল, কি বলতে চেয়েছিল, সে কুল কিনারা মেলাতে পারে না। আসলে জয়তুন কারো কথা শুনছেই বা কবে? সে নিজের মর্জির মালিক, মর্জি যখন যা চায় তাই করে। তবে আজ উল্টেও পড়েছে কেন? তখনই শাহবাজ জাফর এলো। জাফর আগামাতা কিছুই বুঝল না, তবে জয়তুনের অবস্থা তার ঠিক মনে হলো না, তাই চিন্তিত সুরে পড়ল, কি হয়েছে আম্মা? জয়তুন উত্তর দিল না, তবে এরশাদ উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কোনো বনিতাই গেল না, সোজা বলল, পৃথিলাকে আমি বিয়ে করতে চাই, এখন না, কিছুদিন যাক, তারপর। আর সেই পর্যন্ত সবাই পৃথিলার থেকে দূরে, সে তার মতো থাকবে। এখন যদি কেউ এই থাকায় বা হাত টোকাই বা মাতব্বরি করে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে, আমি তার বিপরীতে দাঁড়ালে দোষ আমাকে দিতে পারবে না। শাহবাজ পুরো কুচকে তাকালো। এই তাহলে কাহিনী? জাফর হতভম্ব হয়ে পড়ল। এরশাদ? শাহবাজের কুচকানো ভ্রু এক সাইডে বাঁকা হয়ে উঠল। উঠে ছোট চাচার দিকে তাকালো জয়তুনও। তোর তো পিয়ারের মানুষই, খুশির বদলে এই হতভম্বতারা অবাকই হলো। জয়তুনের অবশ্য বলতে গেলে ভালো লাগলো, যাক, জাফরের তাইলে অর্ধপতন হয়নি। এরশাদ অবশ্য তার মতো জাফরের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না এরশাদ প্রিয় কার? এরশাদ কারো প্রিয় হয়নি ছোট চাচা, হবেও না। তোমরা দেখিয়েছ দয়া, ওরা মুখ ফিরিয়ে নিয়েছে, কষ্ট যাতে গায়ে না লাগে সেই দয়া। এই যে দেখো, যার যার স্বার্থে আঘাত রাখতেই কেউ এরশাদের কথা ভাবছে না। একজন ভাবছে নিজের অহমের কথা, বংশের কথা, আর তুমি? জাফর আগের মতোই ডেকে উঠল, এরশাদ। এরশাদ থামলো, থেমে হাসলো, হেসে সেই কথার আর এগোলো না, তবে জাফরের দিকে তাকিয়ে বলল, সবাই সবারটা ভাববে।
শুধু আমি ভাবলেই দোষ। জাফর বাক্যহারা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পৃথিলা আসার কথা আয়নার সাথেই গিয়ে বলেছে। এও বলেছে এরশাদ কি করেছে। সে ভাবছে কিসের কারণে হয়তো এরশাদ এমন করেছে। সে নিজেই তো বলেছে দেখে রাখতে, তাই মাথা ঘামায়নি, বরং নিশ্চিন্ত হয়েছে। পৃথিলা আর এখনো ঢাকায় যেতে পারবে না। কিন্তু এইসব কি কখন হলো, কিভাবে হলো? মেয়েটা এলোই তো কিছুদিন। সে বাক্যহারা হয়েই বলল, তুই কি করেছিস পৃথিলার সাথে? কিছুই না। কি করব? তবে ওই যে বললাম কারো প্রিয় হব না, তাই কারো প্রিয় হওয়ার আর চেষ্টাও করি না। আমি খারাপ ভাই, খারাপই ভালো। জাফর হা করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পুরো জয়তুনের প্রতিচ্ছবি। সে তার ইহজীবনে কারো কাছে ভালো হওয়ার জন্য কিছু করেনি। যা করেছে সেটা তার মর্জি। আর এই মর্জির জন্য তারা হাসতে হাসতে যা খুশি তাই করতে পারে। একটা মানুষ রক্তের সম্পর্ক না থাকেও কি সুন্দর রক্তে রক্তে মিশে গেছে। সে আর কথা বাড়ালেন না। এদের সামনে যত বলবে তত বিপদ। এরা শুধু নিজেদের কথাই ভাবে, তার মেয়েটার কথা একবারও ভাববে না। তাই ক্লান্তভাবে উপরে যেতে যেতে বললেন, তোর সাথে আমার কথা আছে এরশাদ। আমার রুমে আয়, এক্ষুনি আয়। এরশাদ আগের মতোই হাসলো। আজ যেন তার সকল হাসির দিন, তাই হেসেই বলল, চলো। তখনই জয়তুন বলল, এই যে মেয়ে যদি সারেংবার এই বাড়িতে বউ হয়ে আসেন, তাহলে জয়তুনের লাশের উপর দিয়ে আসবে। জাফরের মাথা ঘুরতে লাগলো। কি হচ্ছে এসব? তার মেয়ে তার বাড়ির বউ হবে কেন? মেয়েটার অবস্থা কে কি জানে? বিপদে পড়ে প্রথমবার তার বাপের ঘরে এসেছে। সে জেনেও এগিয়ে আসেনি। ভাবছে কাতর স্বরে বললে তো নিষেধ করতে পারবে না, তাই যা বলার আপাতত বলে চলে যাক, পরে এরশাদের সাথে কথা বলবে। এখন আল্লাহ রহম করো। এরশাদ জাফরের অবস্থা দেখলো, দেখে তার স্বভাব মতো কোমল সুরে বলল, তুমি যাও, গিয়ে ফ্যানের নিচে বসো, আমি আসছি। গরু মেরে জুতা দান করছিস? এরশাদ আগের মতোই বলল, যা মনে করো। জাফর আর দাঁড়ালো না, নিজের রুমের দিকে গেল। অস্থির লাগছে তার। কাকে বিশ্বাস করেছে সে? জাফর চলে গেল। এরশাদ এগিয়ে এলো জয়তুনের কাছে। এখন অবশ্য সামনে চেয়ারে বসলো না, বসলো সব সময়ের মতো জয়তুনের পায়ের কাছে। বসে কাতর স্বরে বলল, তোমার আমার কি? তুমি ভালো করেই জানো দাদি। আর আমি কি সেটাও আমি জানি। এতদিন না তোমার এরশাদের ঘর বসার জন্য পাগল হয়েছিলে, এখন তোমার এরশাদ চাইছে, মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? জয়তুনের মন ভরে এলো। এই তো তার এরশাদ, যে এরশাদ তার জন্য নিজের মুখে আগুন পর্যন্ত নিয়েছে, যার একটু অসুখে পাগল হয়েছে। তাই সেও মমতা মাখা হাত এরশাদের গালে রাখলো, রেখে বলল, এই বিয়েতে ঘর বসবো না রে এরশাদ, ভাঙবো। তোর দাদি ভাঙবো সারেং বাড়ি। আলাউদ্দিন বলছে এই মেয়ে তোর, এই বাড়ির সবকিছুর জন্য ধ্বংস, যেতে দেই মেয়েকে। এর সাথে চোখের সাথে সাথে শীতল হয়ে এলো। এতক্ষণ দাদির প্রতি যেই আকুলতা ছিল আর দেখা গেল না। যতন সবই দেখলো। চুল তো আর বাতাসে পাকে নাই, তাই হাতটা মুখে বুলিয়ে বলল, এই মেয়ে আমাকে সোজা বলেছে সে মরে যাবে, তবুও তোকে বিয়ে তো ভালোই, মুখটাও দেখতে চায় না। এইসব জয়তনের হাত আস্তে করে গাল থেকে নামিয়ে বলল, আমি তোকে মরতেও দেব না দাদি, আর বাকি জীবন এই ভয়ঙ্কর মুখটাও তার দেখতে হবে। যতন শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, মাথা বিগড়ে গেছে তোর? গেলে গেছে, তবে শুনে রাখ, যতন সব মানতে পারে তবে সারেং বাড়ির দিকে আঙ্গুল উঠবে এমন কিছু সে কখনো মানতে পারবে না। পুরো গ্রামের মানুষ মুখ টিপে হাসবে, হেসে বলবে, কুতনাতির জন্য কুতওয়ালা বউ আনছে। কোথায় গেল এত নামজাক? কুমারী মেয়ে বুঝি জোটেনি, তাই এই মেয়েকে তোর ভুলতেই হবে এরশাদ। এরশাদ হাসলো, হেসে উঠে বলল, লাড়িয়ে বলো, আমার কিছু যায় আসে না। তাকে নিয়ে যদি তোমার কোনো সমস্যা হয়, না এলো তোমার সারেং বাড়ি, এর সাথে বউয়ের থাকার জায়গায় অভাব হবে না। জয়তুন আগুন চোখে তাকালো। শাহবাজ এতক্ষণ চুপ থাকলেও বিরক্তি মাখা সুরে পড়ল, তুমি তাহলে সারেং বাড়িকে ভাঙতে চাইছো? এরশাদ শাহবাজের দিকে তাকালো, তাকিয়ে বলল, এর মধ্যে আসিস না শাহবাজ। ভাই হয়ে ভাইয়ের বিপরীতে দাঁড়াতে আমার কষ্ট হবে। তবে আমার কষ্ট হবে না ভাই, বিশ্বাস করো, একটুকুও না। যে মানুষ আমাদের বুকে আগলে মানুষ করেছে তার বুকে ছুরি তুমি চালাতে পারো, তবে আমি না। যে বাড়ি বংশের প্রকোপ এত ক্ষমতা জাহির করেছো তাকে তুমি ভাঙতে পারো, আমি না। শাহবাজ হাজার খারাপ দোষ থাকতে পারে, তবে রক্ত নিমক হারামে নেই। শুনে ভালো লাগলো, তবে আমি আমার জায়গা থেকে এক পাও নড়ব না। এখন যার যা খুশি। বলে এরশাদ আর দাঁড়ালো না, তার যা বলার সে বলেছে, তাই স্বাভাবিকভাবেই উপরের দিকে গেল। শাহবাজ দাদির দিকে তাকালো। জয়তুন আগের মতোই বসে হাত বাড়িয়ে শাহবাজকে কাছে ডাকলো। শাহবাজ এগিয়ে এলো, এসে দাদির সামনে বসলো। জয়তুন পরম মমতায় মুখে দু হাতে শাহবাজের মুখে রাখলো, রেখে কপালে চুমু খেলো। খেয়ে সেভাবেই বলল, দাদির জন্য কি করতে পারিস রে শাহবাজ? শখ সত্যি বলি তো দেখো, আমার এরশাদ ফেরত চাই। শাহবাজ হাসলো, হেসে দাদিকে সোজা বসলো। হাতটা নিজের ডান হাতের মাঝে নিয়ে বলল, পিড়িতে পড়ছে তোমার নাতি, পিড়িতের আঠা সহজে ছাড়ে না।
তাহলে 28 শেষ করে দে, না থাকলে গায়ে লাগবে কি করে? শাহবাজ আবারও হাসলো, হেসে কার কাত করে আয়নার দিকে তাকালো। তাকাতেই আয়না থতমতো খেয়ে গেল। আসলে আম্বিয়াবু আর সে খাবার ঘরেই ছিল। আম্বিয়াবুর হঠাৎ কি হলো কে জানি, চোখ মুখ শুকনো করে চলে গেল, আর আসেনি। তাই সে এগিয়ে এসেছে, এসে সব শুনল। অবশ্য বের হয়নি, একটু আড়ালে দাঁড়াতেই শুনেছে। কেউ দেখেনি, তবে দেখো শয়তানটা ঠিক দেখে ফেলেছে। শাহবাজ সব সময়ের মতো আঙ্গুল নাচিয়ে ডাকলো। আয়নাও সব সময়ের মতো ধীরে ধীরে এগিয়ে এলো, আসতেই বলল, আপনি কিছু শুনেছেন বউ? আয়নার সাথে সাথে দুই পাশে মাথা নাড়ল। শাহবাজ দেখলো তার ঠোঁটের কোণে হাসি, হাসি নিয়েই বলল, বউ বউ তো অনেক খেললেন, এখন বিবি হন। আর বিবিদের কাজ কি জানেন? স্বামীর ভালো মন্দ সব জানবে, তার মুখ খুলবে না, তবে মরে মরে গেলেও না। কি খুলবে না? আয়না চোখ তুলে তাকালো, কিছুক্ষণ চুপ নিশ্চুপ তাকিয়ে আস্তে করে বলল, মুখ। একদম ঠিক, যান। কি যেন করছিলেন? আয়না এক সেকেন্ডও দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল। যেতে গিয়ে খাবার ঘরের চৌকাটে একটা ওষ্টা খেলো, তবুও দাঁড়ালো না, খোঁড়াতে খোঁড়াতেই গেল। দুই শয়তান একসাথে, সে যেন পালালেই বাঁচে। যেতেই শাহবাজ হেসে বলল, বউ তো আমার ভালো লাগে গেছে দাদি। জয়তন হাসলো, তার এক একটা নাতি এক একটা কলিজার অংশ। তাই সে হেসে বলল, আমার সখার পছন্দ ভালো না লেগে পারে। প্রীতিলা দুপুরে খায়নি, ওষুধও খায়নি, ওই বাড়ি থেকে এসে শুয়েছে, সেই শুয়েছে। সাবিয়া একবার কয়েকবার ওকে দিয়ে গেছে, ঘুম না জেগে সাবিয়া বুঝতে পারেনি, চুপচাপ চোখ বন্ধ করে পড়ে আছে। তবে এবার এসে গিয়েছে, কপালে হাত রাখলো। না জ্বর নেই, বরফের মতো শরীর ঠান্ডা। তখনই পৃথিলা নিষ্পৃহা কণ্ঠে বলল, কিছু কিছু মানুষ জনম দুঃখী হয়, যেখানেই যায় দুঃখ সাথে সাথে যায়। আমি মনে হয় সেই গর্তে, এক কষ্ট থেকে পিছু ফেরাতে সেখানে এলাম, এসে আরেক কষ্টের সাগরে ডুবে মরতে যাচ্ছি। সাবিয়ার ভিতরে ভারী হয়ে এলো, আচা কণ্ঠে বলল, সব আমার জন্য। হুম, দুঃখ যার চিরসখী, যেভাবেই হোক না কেন পালিয়ে বাঁচতে চাইলেও সে নিঃশব্দে পাশে বসবে। সাবিয়া উত্তর দেয় না। এইসাদ ভাই এমন কিছু করবে মাথায় আসেনি। শাহবাজ করলে অবাক হতো না, তবে এরশাদ ভাই বিয়ের 7-8 বছর কত কিছু এসে দেখলো এই গ্রামে। প্রথম প্রথম সে নিজেও মুখটা দেখলে ভয় পেত, কিন্তু যখনই দেখা হয়েছে কি সুন্দর সরলতার হাসি, এই হাসি থেকেই ভয়টা কেটে গেছে। আজ আবার ভয় করেছে, তবে মুখ দেখে না, এই যে ভয়ঙ্কর মানুষটাকে দেখে। কেননা পৃথিলা জানে না তারা বেরোতেই এরশাদ ভাই এসেছিল। এসে তার স্বভাব মতো সুন্দর করে বলেছে, সাবিহা এমন কিছু করো না যাতে এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়। একবার নষ্ট হলেই আমি আর কাউকে চিনব না, না ইমরান, না তোমাকে, না তোমার মেয়েকে। পৃথিলা এখানে থাকবে, শুধু থাকবে। বাড়িতে কোনো কিছু দরকার নেই, সব আমি দেখব। এখান থেকে থানা কত দূরে? সাবিহা অন্যমনস্ক ছিল, তাই খেয়াল করেনি, তাই ধান ভাঙতেই বলল, কি কত দূরে থানা? কোথায় থাকবে আবার, সদরে? কোনোভাবে কি বেরোনো চায় না? গ্রামের অলিগলি কোনো রাস্তায় তো থাকে, শুধু স্টেশন পর্যন্ত গেলেই হবে, বাকি আমি দেখে নেব। দেওয়াল টানা হয়ে গেছে, কালকে গেটের কাজও শেষ। আর এই গেট সারেংবাড়ির মতোই হবে, চাইলেই না কেউ আসতে পারবে, না কেউ যেতে পারবে। কোনো উপায় কি নেই? গ্রামের কারো কাছে সাহায্য চা, বা আমি বেরোতে পারি। গ্রামের মানুষ কি থানায় গিয়ে বলতে পারবে না? পারবে, তবে সমস্যা কি জানিস? তারা কিন্তু খোঁজখবর করতে আগে সারেংবাড়িতেই যাবে। তারা গ্রামের মাথা, কেউ গিয়ে বললেই এসে ধরে নিয়ে নেবে না। আর ততক্ষণে তুই গায়েব হয়ে যাবি, কোথায় রাখবে তার ঠিকানাও নেই। পুলিশ তোকে পাবে না, গ্রামের মানুষ জানবে তুই চলে গেছিস, ব্যাস ঝামেলা খতম। প্রীতিলা আর কিছু বলল না, বলতে আর ইচ্ছেও করলো না। চোখ খুলে জানালার দিকে তাকালো, অস্থির লাগছে তার। মনে হচ্ছে বদ্ধ একটা ঘরে সে আটকে গেছে। সেই ঘরে কোনো জানালা নেই, দরজা নেই, আছে শুধু কালো রঙের 4টি দেওয়াল। সময় যাবে, সেই দেওয়ালগুলো ধীরে ধীরে এগিয়ে আসবে। সাবিহা পৃথিলার শুকনো মুখটা দেখলো, দেখে বুকটা তার ফেটে যেতে চাইল। নিজেকে সামলে বলল, কিছু খেয়ে নে পৃথিলা। পৃথিলা জবাব দেয় না, হিসাব মেলাতে চেষ্টা করে। পুলিশের চিঠির কোনো উত্তর আসেনি, ভ্যানওয়ালা ফরহাদ এরা সব একসাথে, তাকে ঝট করে আটকে ফেলা হয়নি। এই জালে বিছানা হয়েছে ধীরে ধীরে, অথচ সে বুঝতেও পারেনি। সে জানালার দিকে তাকিয়ে বলল, একটা পত্রিকা আনার ব্যবস্থা করতে পারবি? সাবিহা উত্তর দেয় না। পত্রিকা আনবে কোথা থেকে? মফস্বল গ্রাম, সদর থেকে এক লোক আসে জাফর চাচাকে দিতে। তার কাছে চাইবে নাকি? এরশাদ ভাই যদি রেগে যায় কি করবে সে? তাছাড়া জাফর চাচা করছেটা কি? তার কানে কি যায়নি? তাকে মেয়েকে নিজের কাছে রাখতে সেও এরশাদ ভাইয়ের সাইড নিচ্ছে। সাবিয়া আর ভাবতে পারে না, বাবাকে জানাতে হবে। বাবাকে বলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। আর সবচেয়ে ভালো হয় শায়লা চাচিকে যদি কোনোভাবে জানানো যায়। সাবিয়া ঝট করে উঠে কাগজ কলম নিয়ে বসলো, লিখে ইমরানকে দিয়ে চুপি চুপি পাঠাবে। একবার ডাকঘর পর্যন্ত পৌঁছাতে পারলেই হলো। বোকা সাবিয়া তো আর জানে না ডাকঘরটাই এরশাদ সবার আগে দখল করে বসে আছে।
আর এই চিঠি মিঠে পুকুর থেকে বেরও হবে না। এরশাদ জাফরের রুমে এলো কিছু সময় পরে। ইচ্ছে করে আসেনি, যে কোনো ধাক্কায় হজম করার জন্য কিছুটা সময় দরকার। ছোট চাচাকে বলতে গেলে হজম করার জন্যই দিল। এই কিছুটা সময় সে তাদের ওপরে টানা বারান্দার দাঁড়িয়ে একটা সিগারেট খেলো। দৃষ্টি কোথায় সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্য বারান্দা খালি, তবে জানালা খোলা। সেই খোলা জানালার দিকে তাকিয়ে পুরো সিগারেট শেষ করলো, করে জাফরের রুমের দিকে গেল। জাফর ততক্ষণে নিস্তব্ধভাবে খাটে শুয়ে পড়েছে, চোখ বন্ধ। সেই বন্ধ চোখের উপরে হাতটা উল্টো করে রাখা, মাথার উপরে ফ্যান করছে ফুল স্পিডে। এরশাদ বসে চেয়ার টেনে বসলো, বসতে বসতে বলল, বলো কি বলবে। জাফর যেভাবে বলেছে সেভাবে শুয়ে রইল, শুধু ঠোঁট দুটো নাড়িয়ে বলল, কিছু বলার কি কিছু বাকি রেখেছিস? তাহলে তো সব চুকেই গেল, চলে যাই, কাল অনুষ্ঠানে কাজ আছে আমার। জাফর চোখ থেকে হাত সরালো, সরিয়ে আস্তে করে উঠে বসলো, বসতে বসতে বলল, আমা কি বলেছে, কি চাচ্ছে সেটা আমার জানার দরকার নেই, তবে এর সাথে আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে কোনো অন্যায় আমি দেখতে পারবো না। আমি বুঝি এতই খারাপ, নাকি দেখতে ভয়ঙ্কর বলে মেয়ের হতে দিতে চাচ্ছ না? কোথায় গেলে এত স্নেহ, নাকি ঘুরে ফিরে আদরে এসে চাচার গলা জড়িয়ে ধরেছি? চোখের শরমে শুধু হাতটা ছাড়িয়ে নিতে পারিনি, হাজার হলেও পালতক ভাইয়ের ছেলে। জাফর নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল। এই এরশাদকে তিনি চেনেন না, শুধু জয়তুন আর জয়তুনের নাতি। জয়তুন আরাও কোথায় কোথায় ভালোবাসায় মৃত আঙ্গুল তোলে, অথচ এরা এটা বোঝে না ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ মানে এই না সব কিছু চোখ বন্ধ করে মেনে নিতে হবে। মেনে নিয়েছ তো ভালোবাসো, না নিয়েছ তো ভালোই বাসুনি। অথচ এই ছেলেটা জানে না তাকে সে কতটা স্নেহ করে। এই যে অন্যায় করছে, জেনেও যেমন নিজের রক্তের জন্য কষ্ট হচ্ছে, তেমনই এই যে ভয়ঙ্কর এরশাদ, যার হাজার অন্যায় জেনেও কখনো মুখ ফিরিয়ে নেয়নি, বরং ফিরিয়ে আনার চেষ্টা করেছে। স্নেহের হাত সরিয়ে নেয়নি। সে আজ কত অবলীলায় বলেছে স্নেহের নাটক করছে, এই জন্য হয়তো সবাই বলে ভালোবাসা অন্ধ। সে বড় একটা শ্বাস ফেলে বলল, এখানে খারাপ ভয়ঙ্করের কথা না, আমার কথা হচ্ছে মেয়ের ইচ্ছে। এখন বল, আমার মেয়ের ইচ্ছে আছে? তোমার মেয়ের বেঁচে থাকারও ইচ্ছে নেই তো যাচ্ছ না কেন গলা টিপে ধরতে? এরশাদ, চেঁচিয়ে তো লাভ নেই, আমি পিছু হাঁটবো না। ভালো, তবে আমি পৃথিলাকে কাল নিজে ঢাকায় পৌঁছে দেব। এখন তোর ইচ্ছে, তোর চাচাকে কি করবি? মানুষকে মারতে তো তোর হাত কাঁপে না? মেরে ফেলিস, তবে আমি বেঁচে থাকতে এসব দেখতে পারবো না। এরশাদ চোখের কোণে রক্তিম হলো, রাগে না কষ্টে চাপর বুঝতে পারলো না। তবে তাকে অবাক করে এরশাদ এগিয়ে এলো, বসলো চাপরের পায়ের কাছে, বসে কিছুটা আর্দ্র কণ্ঠে বলল, কখনো তো আবদার করিনি চাচা, আজ করেছি। প্রীতিলাকে আমাকে দাও, কথা দিচ্ছি কোনো কষ্ট তাকে ছুঁতে দেব না। নাকি পায়ে ধরতে হবে তাও রাজি, তবুও দাও। জাফর হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সে ভালো করে জানে ভালোবাসার জন্য হাজার বছরের প্রয়োজন নেই কোনো শক্ত কারণে। ব্যাস একটা অনুভূতি, যে অনুভূতি যাকে দেখার জন্য জন্মায়। তবে এরশাদের অনুভূতি, তিনি যেমন ভালোবাসা দেখলেন তেমন দেখলেন পাগলামি। ভালোবাসা আর পাগলামি দুটো শব্দ কখনো ভালো বয়ে আনে না। তা না হলে এরশাদের মুখে এমন কথা ভাবা যায়? জাফর পা গুটিয়ে বসলেন, এরশাদ থেকে হাসলো, হেসে বলল, গলা থেকে হাত ছাড়িয়ে নিতে পারোনি, পা থেকেও পারবে না, তাই বুঝিয়ে ছড়িয়ে নিলে। আমি তোর ভালোবাসাকে সম্মান করি এরশাদ, তবে অন্যায়। প্রীতিলাকে যেতে দে, বিশ্বাস কর। প্রীতিলার বিন্দু পরিমাণ ইচ্ছা যদি আমি দেখতে পেতাম, তাহলে আর আবদারে তোর কোনো সমস্যা হতো না। ইচ্ছের সময় হলো কোথায়, তার আগেই গন্ডগোল। সময় হলেও হতো না, তোরা দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। হ্যাঁ, ভিন্ন জগতের তো হবেই, শিক্ষা নেই, সৌন্দর্য নেই। সে শহরের আলোতে মোড়ানো, আর আমি গ্রামের কাদামাটির গৃহভূত, যে ভূতের পুরো দুনিয়াই অন্ধকার। বিশ্বাস করো, এই ভূতের এতদিন মনটাও ছিল না। এত কথা ভালো লাগছে না রে এরশাদ, আর ঝামেলায় পারাস না। আমি কালোকে নিয়ে যাব। যাও, নিয়ে যাও। মানুষ মারতে তো হাত না কাঁপলেও এর সাথে প্রিয় মানুষটার গায়ে টোকার কথা ভাবতেও কাঁপে। তবে এটাও মাথায় রেখো, গেলে পুলিশ সদরে তোমার মেয়েকে জেলে ঢোকাবে। জাফর বিস্ময়ে চোখ মুখে বলল, আমার মেয়েকে কেন জেলে ঢোকাবে? খুনের পালাতক আসামি তোমার মেয়ে। আমার মেয়ে কেন হবে? খুন তো করেছিস তুই। হ্যাঁ, তো প্রমাণ আছে কোনো? আমি বলবো। এরশাদ হো হো করে হাসলো, হেসে বলল, দেখিয়ে দিলে তো রক্তই হয়। জাফরের ভেতর ভেঙে আসে। এরশাদ দেখে বলে, বলবে যখন পুলিশকে এটাও বলো, শাস্তিটা তুমি দিতে চেয়েছিলাম। কেন চেয়েছিলে? কারণ তোমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। মেয়েকে খুনির প্রাক্তন স্ত্রীকে পৃথিলাকে শায়লার মেয়ে, শায়লাকে জাফর নামের শায়লার এক ধোঁকাবাজ প্রাক্তন, আর প্রাক্তনকে তারাকের খুনি প্রিয় চাচা, আর খুনিকে তোমার মেয়ের আশিক, যে সুন্দর মতো বয়ান দেবে। প্রতিশোধ নিতে বাবা মেয়ে তাকে সুন্দর মতো ব্যবহার করেছে।
তা না হলে খুন করে কোনো লাভ আমার? জাফরের অসহায় মুখে কথা আসে না। এরশাদ কাতর চোখে প্রিয় চাচার মুখটা দেখে। দেখে আগের মতোই বলে, তুমি জেলে, আমি জেলে, তোমার মেয়েও জেলে, খারাপ না, যাও নিয়ে যাও। তবে তোমার সাথে যাবে বলেও মনে হয় না, কেননা সাবিহাতের ঘর থেকে সে বেরোবে তার রক্তের পরিচয় জেনে। আর তাছাড়া জয়তনারাও জানো কার বিরুদ্ধে সে দাঁড়িয়ে আছে, নিজেদের রক্ত, আপন রক্ত। সেই সারেং বাড়ি নিয়ে এত গর্ব, সে গর্বের একমাত্র রক্ত। তখন এর সাথে সাইডেও না এলেও দুনিয়া জানে জয়তন বাড়ির সম্মান আর বংশের জন্য কতটা দেওয়ানা। তাই পৃথিলা এমনিতেও এই গ্রামে থেকে বের হতে পারবে না, অমৃতও পারবে না। মাছ থেকে বেচারি কষ্টে পাল্লাটা আরও ভারী হবে। জাফর নিস্তেজ কণ্ঠে ডাকে, এরশাদ, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমি মূল্য রাখবো। এরশাদ হয়ে যাবে, তবুও এই জবান দিয়ে এই বিষয়ে একটা শব্দও বের হবে না। তবে যেই পর্যন্ত তুমিও মুখ বন্ধ রাখবে। আর এই রাখাই এতটাই মাথায় রেখো, এত কাহিনীতে তোমার মেয়ে বাঁচতে পারবে না। হাজার শান্ত থাকুক, এত ধাক্কা হজম করার মতো শক্তি তোমার মেয়ের নেই। জাফর শীতের সাথে মানুষ এত পাঁচ বোঝেন কোথায়, যদি বুঝতো তাহলে ঠিক বুঝে যেত চাচার সাথে সে শক্তিতে যাবে না, যাবে বুদ্ধিতে। আর বুদ্ধি দিয়ে তার ব্রেন ওয়াশ চলেছে, আর চলেছে বলেই হতবাক হয়ে রইল। এরশাদ উঠল, উঠতে উঠতে বলল, মিঠা পুকুরেই তোমার মেয়ে সবচেয়ে নিরাপদ চাচা। এখানে কোনো কিছু ছোঁয়ার আগে এরশাদকে ছুতে হবে। ঢাকা যাবে, কোথায় যাবে? পুলিশ না ধরলেও রাস্তায় রাস্তায় ঘুরবে, সেখানে এরশাদের চেয়েও আরও ভালো মানুষের হাতে পড়বে। তাই ভাবো চাচা, ভেবে দেখো, এর সাথে এর ধরন খারাপ হতে পারে, তবে এতে তোমার মেয়ের কোনো খারাপ নেই। সব কিছু শুরুটা একটু ঝামেলা এলোমেলো হয়, তবে শেষটা সবসময় সুন্দর। শুধু একটু সময় দরকার, আর আমি সেই সময়টুকু চাই বলেই বেরিয়ে গেল। অনুমতি চাইল না, শুধু জানিয়ে গেল। জাফর বুঝতে পারল না, তবে আগের মতোই বসে রইল। কি করবে কিছু তার মাথায় এলো না, তবে এরশাদের কথা ফেলেও দিতে পারল না। এখানে সে আর এরশাদ ছিল বলেই সব সময় সব সুন্দর মতো হয়েছে, তা না হলে একা একটা মেয়ে কোথাও সম্মান নিয়ে টিকতে পারে? আর এখন ঢাকায় তো আরও পারবে না। তালাকপ্রাপ্ত মেয়ে, তার মধ্যে স্বামী হয়েছে খুন, খুনের পরে লাপাত্তা। সেই মেয়ে হঠাৎ উদয় হলো, কে ভালো চোখে দেখবে? চরিত্রের উপরও আঙ্গুল উঠতেও দুবার ভাববে না। তাছাড়া ঢাকায় যাবেটা কোথায়, থাকবে কোথায়? মেয়েদের জন্য যে এই দুনিয়া বড়ই কঠিন। জাফর রাতে আর খেতে নামেনি। আয়না একবার উকি দিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো। জাফরও আস্তে করে বলল, আজ খাবো না রে মা, তোমার খেয়ে শুয়ে পড়ো। আয়না আর ভেতরে যায়নি, বাড়িটা পুরো থমকে আছে। এরশাদ ভাই বাড়িয়ে গিয়েছেন তখনই। শয়তান বুড়িও খেলো আজ নিজের ঘরে। আয়না নিজে সব গুছিয়ে এগিয়ে দিল। এই যে দিল, কেন দিল একবার জিজ্ঞাসা করলো না। নিজের মতো খেলো, খেয়ে আরামে কিছুক্ষণ পানছি বলেও। আয়না তত করে সাদা সোনালি অল্প কটা চুলে একটা বেনি তুলে দিল। দিতেই বাথরুমের কাজ টাজ সেরে নিজের মতো করে শুতে গেল। অথচ তার যাবতীয় কাজে আম্বিয়াবু করে। আম্বিয়াবু আর রুম থেকে বের হয়নি। আয়না গিয়েছিল ডাকতে, বলল শরীর ভালো না। আয়না আর কি করবে, নিজের মতোই সব গোছগাছ করলো। বাড়ি প্রতিটা জানালা লাগানো, কাজে লোক নিয়ে ছাদের কাপড় তুললো। এত ঝামেলায় আজকে বাড়ি বসার ঘর ছাড়া আর জায়গার সন্ধ্যায় বাতি দেওয়া হয়নি। সব বাতি জ্বালালো, জ্বালিয়ে দাদির সব জায়গা করলো, করে নিজেই খাবার বাড়লো। খেতে খেতে শুধু শাহবাজ আর বিনাকে দেখে আয়না স্বস্তি পেল। যাক, এবেলা আর জ্বালিয়ে মারবে না। তবে এই স্বস্তির 12টা বাজিয়ে শাহবাজ নিজের মতোই বলল, কি হলো, হাত পা গুটিয়ে বসে আছো কেন? খাওয়াবে কে? নাকি একদিনের স্বামী সেবা করে হয়রান? আয়না কি বলবে ভেবে পেল না, তবে বিনার দিকে একবার তাকালো। তারা তো লজ্জা লাগেল। অবশ্য বিনা নিজের মতো খাচ্ছে, তবুও সে মুখ গুজে করেই একটু শাহবাজের দিকে চেপে বসলো। বসে প্লেটে তুলে নিল। যত কথা বলবে তত লজ্জায় পড়তে হবে, তার চেয়ে ভালো চুপচাপ খাইয়ে দেওয়া। অবশ্য চুপচাপ চাইলেই বুঝি চুপচাপ হয়। এক লোকমা মুখে পড়ে আয়না বসে আছে তো আছেই, আরেক লোকমা নেওয়ার কোনো খবর নেই। ভাতকে চিবিয়ে মনে হয় মুখেই হজম করে ফেলবে। দেখো তো, এইভাবে ভাতে হাত ডুবিয়ে বসে থাকতে কার ভালো লাগে? আয়নার ভালো লাগুক আর না লাগুক তাতে শাহবাজের কি? সে বেশ সময় নিয়ে দ্বিতীয়বার লোকমা নিল। আয়নার মনে হলো তার বাকি জীবন এই ভাতের প্লেট নিয়েই কেটে যাবে। ততক্ষণে বিনার খাওয়া শেষ। তার আবার এমনিতেও খাবার অল্প, তার মধ্যে নতুন ভাবি। আর ভাই তাই একটু তাড়াতাড়ি খেলো। খেয়ে বলল, কিছু করতে হবে ভাবি। আয়না দুপাশে মাথা নাড়ল। এইবারে অর্ধেক কাজটা আছে কাজের লোকই করে, বান্ধা কাজের লোক। রাতে অবশ্য ওই বাড়ির ভেতরে থাকে না, তাদের পেছনে আলাদা ঘর তুলে দেওয়া হয়েছে। থাকার জন্য শুধু আম্বিয়া বাবুই থাকে, সেই বাকি কাজ টাজ করে। আজ আম্বিয়ার বদলে সে করে ফেলেছে। বিনা আর দাঁড়ালো না, নিজের মতো চলে গেল। যেতেই আয়নার তৃতীয় লোকমা তুলে দিল, বলতে গেলে জোর করে ঠেলেই ঢুকিয়ে দিল। তার ইচ্ছে করছে এই প্লেট দিয়ে এই শয়তানটার মাথায় একটা বাড়ি মারতে। সেটা আর কি করা সম্ভব, তাই জোর করে ঠেলে আপন মনে বড় একটা শ্বাস ফেলতেই শাহবাজ বলল, মুখে কামড় লাগলো কেন?
আয়নার বিরক্তির চরম পর্যায়ে আছে, তবুও নিজেকে ঠান্ডা রেখে আসতেই বলল, আপনার মুখে কামড় লাগলো না কেটে গেল? আমি বলবো কেমনে? ভাতের প্লেটে হাত ডুবাইয়া বসে আছি। ওরে বাবা, মেজাজ? কোথায় মেজাজ? কিছু বললেই দোষ। দোষ মানে? বসে বসে মনের ভেতরে আমার গোষ্ঠী উদ্ধার করছো, তাই তো কামড় লাগলো। এখন আবার চাপা চালাচ্ছ? বাজে বকবেন না তো। নিন, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন। যদি না করি? আয়না হাল ছাড়লো, ছেড়ে অর্ধেক লোকমা উঠালো। এবার অবশ্য আয়নায় ঠেলে দিতে হলো না। শাহবাজ নিচ থেকে এগিয়ে নিল, আর বেশ কায়দা করে নিল। আর নিতেই আয়না ঝট করে দাঁড়িয়ে গেল। শাহবাজ ঠোঁট চেপে হাসলো, হেসে ছেড়ে বলল, কি হয়েছে? কিছু না। তাহলে তালগাছের মতো সামনে দাঁড়ায় গেছো কেন? আমি আপনাকে খাওয়াতে পারবো না। তাহলে কে খাওয়াবে? আমি জানি না। বলে প্লেট সামনে রাখলো, রেখে অন্য সাইডে চলে গেল। হাত ধুলো। সে নিজেও খায়নি, তবুও সব গোছগাছ করতে লাগলো। শাহবাজ পানির গ্লাসটা এগিয়ে নিল, নিয়ে খেতে খেতে বলল, উড়ের ভাত স্বামীর মুখে দাও না, পরে আবার কাহিনী শোনাবা স্বামী ভাগিদার নিয়ে আইসে। আনলে আর নিন, তবু আমি পারুম না। খেতে ইচ্ছে করলে হাত দিয়ে খান। স্বামীর মুখের উপরে না, বউয়ের আমার ভালোই উন্নতি হয়েছে। চাপা সামলে রাখো। পারেন কি আর? শাহবাজ হাসলো, হেসে বলল, কি পারি দেখতেই তো চাইছিলাম। তার আগে ঝট করে তালগাছের মতো দাঁড়াইয়া গেলে। আয়না উত্তর দিল না, মুখ গোছ করলো। আয়না অবশ্য জানে না এই গোছমুখটাই শাহবাজকে টানে, তাই হেসে বলল, গোছাচ্ছ কেন? ভাত খাবে না? না। কেন? এমনি। নাকি গামলা ভরে ভাত খাও সেটাও দেখাতে চাইছো না? আয়নার নিচের মাথা নিচেকেই ফাটাতে ইচ্ছে করলো। গামলা ভরে খাই, বালতি ভরে খাই, তোর কি রে শয়তান? এখন ঘাট থেকে নাম, নেমে শান্তি দে। সারাদিন মন্দিরে ঘন্টার মতো ঘাড় মাথার উপরে ঢং ঢং করে পেঁচেছে। আর কত? আল্লাহ ধৈর্য দাও। শাহবাজ আয়নার চোখে মুখে বিরক্তি নিয়ে অসহায় মুখটাও দেখলো, দেখে আগের মতোই বলল, ভাত খাও। আমি খাবো না। না খেলে এখান থেকে নড়তে পারবে না। আয়না বিরক্তি আর চেপে রাখতে পারলো না, কিছুটা ঝাঁচিয়ে বলল, এত জ্বালিয়ে মারেন কেন? কোন বাড়া ভাতে ছাই দিয়েছি আপনার? বাড়া ভাতে ছাই দাওনি ঠিক আছে, তবে পানি তো ঠিকই দিয়েছো। এই যে দেখো, প্রমাণ সামনে। কিসের প্রমাণ? আর পানি দিলাম কখন? এই যে মুখের সামনে ঠাস করে রেখে চলে গেছো, এটা পানি ঢালার চেয়ে কম নাকি? আয়না আগের মতোই মুখ গোছ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভাত না খেয়ে এই শয়তান এখান থেকে নড়বে না, বরং আরামসে তার মাথা চিবিয়ে চিবিয়ে খাবে। তাই গোছ মুখে এবার এগিয়ে গেল। ফট করে যেমন দাঁড়িয়ে গিয়েছিল তেমনই কিছুটা ঠাস করে বসলো। বসে প্লেটে হাত তুলে নিয়ে শাহবাজ কিছু বলার আগেই মুখের চেয়েও বড় লোকমাটা ঠেলে মুখে পুরে দিল। দিয়ে মনে মনে পড়ল, নে কত খাবি খা, আমার জান শান্তি খেয়ে মন ভরে না। এই ভাত খেয়ে অন্তত কলিজাটা ঠান্ডা হোক। শাহবাজ কার কাত করে তাকালো, আয়না দেখেও দেখলো না, বরং আরেক লোকমা বানিয়ে দেবে। তখনই শাহবাজ হাত ধরে ফেললো, ভালোভাবেই ধরলো। আয়না অবশ্য কিছু বললো না। সে ভাবছে মুখে ভাত, কথা বলার অবস্থা তো আর সে রাখেনি, তাই হয়তো হাত ধরে থামিয়েছে। কিন্তু সে কিছু বোঝার আগে শাহবাজ দিল এক টান। আয়না অমনি বসেছিল শরীর ছেড়ে। এর মধ্যে ছোটখাটো মানুষ এক টানে শাহবাজের ওপরে চলে গেল। শাহবাজ ভাতের প্লেটটা উল্টে শাহবাজের ওপরে পড়লো। শরীর প্লাস্টার মাদুর সব মাখামাখি। আয়না মাগো বলে চিৎকার দিতেই যাচ্ছিল, কিন্তু আগে তার চিৎকারের গলায় আটকে গেল। শুধু কি চিৎকার, ভাত তরকারি সব তার মুখে কিভাবে এলো সেটা ভাবতেই তার শরীর ঠান্ডা হয়ে এলো। শাহবাজ হাসলো, হেসে মুখের কাছে মুখ রেখেই বলল, আরও খাবে বউ? আমি তোমার মতো এত নিষ্ঠুর না গো। খাইলে বলো, হাত নেই কি হয়েছে, আরও কত ব্যবস্থা আছে। আর বিশ্বাস করো, আমি তোমার মতো ঢেল ধাক্কিয়ে খাওয়াবো না, খুব আদর সোহাকে খাওয়াবো। আয়না উত্তর দিল না। তার বমি আসছে, একবার তো ওয়াকও করে ফেললো, আর ফেলতেই তার মুখ হাত চেপে ধরে এক দৌড়। আর শাহবাজ হো হো করে হাসলো। নিস্তব্ধতার চাদরে মোড়ানো সারেং বাড়িটা দেওয়ালে দেওয়ালে সেই হাসির ঝংকার তুলে ফেললো। আলাউদ্দিনের দেওয়ার আয়োজন শুরু হয়েছে ভোর থেকে। বেলা বাড়লেও তার সাথে বাবুর্চিতে ডেকচির বাড়ি, কথা, আয়োজন, হাসি, খাবারের ঘ্রাণ সবকিছুতে সারেং বাড়ির ওঠান মুখরিত হয়ে উঠল। দোয়া পড়ানো হবে জহরের নামাজের পরে। দোয়ার পরেই খাওয়ার আয়োজন। পুরো গ্রামের মানুষের দাওয়াত, তাই মহিলা পুরুষদের বসার জায়গা করা হয়েছে ভিন্ন। এমন আয়োজন বলতে গেলে সারেং বাড়ির 3 পুরুষেরই ব্যস্ত থাকার কথা। তবে 2 জন মহাব্যস্ত হলেও জাফর রইল কালকের মতোই। না রুম থেকে বের হলো, না সকালে নাস্তা করলো। না করার অবশ্য কারণ আছে। সকালে ঘুম থেকে উঠেই ইমরানকে ডেকেছিল সে। মেয়েটার খবর জানা দরকার, সামনে দাঁড়াবেই সেই মুখ কোথায়। তাই কাজে লোক পাঠিয়ে ইমরানকে ডেকে আনলো। আর আনতেই তার ভেতরে অস্থিরতা বেড়ে 4 গুণ হলো। মেয়েটা কাল থেকে না খাওয়া। হাসপাতালে সে নিচে নাস্তার কথা বলেছিল, বললো বাসায় ফিরে খাবে। বাসায় ফিরে নাকি 1 গ্লাস শুধু পানি খেয়েছে। খেয়ে গোছগাছ করতে করতে বলেছে স্টেশন থেকে কিছু কিনে ট্রেনে খেয়ে নেবে। আর স্টেশন, তারপর যা হলো সেই থেকে মেয়েটা একেবারে না খাওয়া। ইমরান সাবিহা বলেছে, তবে সে আসে একেবারে চুপচাপ শান্ত।
না খেয়েছে, না তেমন কথা বলেছে। শুধু নাকি পত্রিকার কথা বলেছে। পত্রিকা গত কয়েকদিন তার কাছেও আসে না। একজন লোক ঠিক করা সদর থেকে সেই কিছু কিছু জায়গায় পৌঁছে দেয়। তবে তার নাকি শরীর ভালো না, কিছুদিন আসতেও পারবে না। এমন প্রায়ই হয়, গ্রামের নিম্নবিত্ত মানুষ সুযোগ পেলেই শুরু করে ফাঁকিবাজি। দেখা গেল হালকা জ্বর এসেছে, খবর পাঠিয়ে বলবে দুনিয়ার জ্বর, মাথা দাঁড় করাতে পারছে না, তাই আসতেও পারবে না। জাফর মাথাও ঘামায়নি, এখনও সে ঘামালো না তেমন। তবে ইমরানকে বলল সদর থেকে আনিয়ে দিচ্ছি। ইমরান কোনো উত্তর করেনি, সে নিজেই সদর থেকে আনতে পারে। পৃথিলাকে আটকানো হয়েছে, তাদের তো না, তাদের আটকানো হয়েছে হুমকিতে। তাই জাফর চাচা না জানলেও ইমরান ভালো করেই জানে পত্রিকা কেন আসছে না, আর আসবেও না সেই পর্যন্ত এরশাদ ভাই না চাইবে। ইমরান চলে গেছে, জাফর আগেই পড়ে পড়ে রইল। তবে কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে অনেক আগেই। ঘর থেকে বলতে গেলেই তেমন বেরি হয় না। তাই কি করা উচিত, কাকে ভরসা করা উচিত, তার মাথায় আসছে না। কেননা তার চোখ কান মুখ সব ছিল এরশাদ। তার চোখে তো ঘরে বসে বসে মিঠা পুকুর দেখতো, অথচ এই ছেলেটা কি সুন্দর করে চোখ বন্ধ করে ফেললো। আর এখন সে অন্ধকার ছাড়া কিছু দেখতে পারছে না। হাতড়ে হাতড়ে কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। তখনই পিনা ওকে দিল। এরশাদ ভাইয়ের কীর্তিবাণী শুনেছে, তার ভাইয়ের এক এক কীর্তি দেখে দেখে সে বড় হয়েছে। তাই এই কীর্তি তাকে অবাক করেনি। তবে বড় ভাই কাউকে পছন্দ করে এটা জেনে যেমন ভালো লেগেছে, তেমনই পৃথিলা আপার জন্য খারাপও লেগেছে। অন্তত নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে কেমন লাগে এখন সে জানে। তাই তার ঝামেলা একটু শেষ হলেই আপার সাথে দেখা করতে যাবে। অবশ্য এখন আর আগের মতো কথা বলবে কিনা জানি না, কেননা হাজার হলেও শত্রুপক্ষের সাইডে পড়ে গেছে। তবুও যাবে, পৃথিলা আপার কাছে যাবে। কথা বলতে তার ভালো লাগে, কেমন আদর মাখা কণ্ঠে সব বুঝিয়ে বলে। আর যখন বলে সমস্যাগুলোকে আর সমস্যা মনে হয় না। পিনা উকি দিয়ে অবাক হলো। ছোট চাচা রুম থেকে বের না হলেও খুব ভোরে ওঠেন। সারেং বাড়িতে প্রথম জানালার কপাটটা হয়তো এই রুমেই খোলে। তবে আজ চাচা বিছানা ছাড়েননি, বাসি কাপড়ে এখনও গায়ে, পর্দা জানালা সব বন্ধ। সকালের আধো আধো ছায়া রুমে বিরাজ করলেও রুম জুড়ে কুমুট একটা ভাব। বিনা নির্দ্বিধায় এগিয়ে গেল। এই বাড়ির প্রতিটা কোণায় সে নিজের মতোই ঘুরঘুর করে। পরে বারণ নেই, নিষেধাজ্ঞা নেই, অথচ জীবনের সবচেয়ে বড় বিষয়ই এক একজন নিষেধাজ্ঞার শক্ত দেওয়াল তুলে বসে আছে। বিনা এগিয়ে প্রথমে পর্দা সরালো, জানালা খুলতেই জাফর চোখে হাত রাখলো। বিনা তাকিয়ে দেখলো তার তার নিজের চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি। আজকে দুপুরে আজিজ চাচা তার পুরো পরিবার নিয়ে আসবে, তাই অস্থির লাগছে। সেই অস্থির নিয়ে উঠানে পা রাখতেই আবার দেখলো ফরহাদ ভাইকে। সে আশা এমন কিছুই না, ভাইয়ের সব কিছুতেই ফরহাদ ভাই থাকে, তাই এই অনুষ্ঠানে থাকবে না এমন আশা করাটা বোকামি। তবুও তার কেমন যেন লাগলো। তাই তো যেমন চুপ করে বাইরে গিয়েছিল, অমনি তার অগোচরেও চুপ করেই আবার চলে এসেছে। এসে আর নিজের রুমে যায়নি। নিজের রুমে গেলে তার আরও অস্থির লাগছে। দাদি একগাদা গহনা আর শাড়ি স্তূপ করে রেখেছে। গায়ের রং শ্যামলা, তাই কোনটা ভালো মানাবে তা তো জানে না, তাই সব বের করে ফেলেছে। গায়ে দিয়ে দিয়ে দেখতে বলেছে। সে ছুঁয়েও দেখেনি, কালো জেনে দেখে তো নিচ্ছে। তো কোনো দরকার এত সুন্দর হয়? তবে আম্বিয়া বাবু কোনো কারণে মেজাজ খুব খারাপ, তাই তাকে আর কিছু বলতেও পারছে না। অকারণে কাজের লোকদের একচোট ঝাড়লো। বিনা দেখেও দেখেনি, নিজের মতো ছোট চাচার রুমে চলে এসেছে। ছোট চাচার সাথে কথা বলতে তার ভালো লাগে। বলার মতো তো আর মানুষ নেই, একমাত্র ছোট চাচাই সবকিছু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে চেষ্টা করেন। তবে আজ চাচার কোনো কিছুই তার ঠিক মনে হলো না। কিছু কি হয়েছে চাচা ভাতিজার দণ্ডের কারণ? তবে তার জানার কথা না, জানলেও না, তবে বুঝতে পারলো বড় কিছু একটা হয়েছে। তা না হলে এমন ভেঙে পড়তো না। তাই বিনা এগিয়ে এলো, এসে কোমল সুরে বলল, তোমার শরীর খারাপ ছোট চাচা? যাবার চোখের ওপর থেকে হাত সরাই দিই মলিন মুখে। তবু একটু হাসলেন, হেসে আস্তে করে দুপাশে মাথা নাড়লেন। তাহলে উঠছো না কেন? ভালো লাগছে না মা? বিনার সাথে সাথে কপালে হাত রাখলো। না, জ্বর নেই। হাত সরিয়েই বলল, কিছু খেয়েছো? জাফর আগের মতোই মাথা নাড়ল। বিনা অবাক হয়ে বলল, কত বেলা হয়ে গেছে, কাল রাতেও তো ওঠোনি, ওঠো তাড়াতাড়ি ওঠো। বলে হাত ধরে বিনা টানলো। জাফর আগের মতোই হাসলো, হেসে আস্তে করে উঠে বসতেই বিনা বলল, কিছু কি হয়েছে ছোট চাচা? জাফর বড় একটা শ্বাস ফেলে বলল, না রে মা, কি হবে? তাহলে মন খারাপ কেন? জাফর উত্তর দিল না। বিনা দেখলো, তবে আর কিছু জিজ্ঞেস করলো না। তবে তাড়া দিয়ে বলল, ওঠো তো, তাড়াতাড়ি ওঠো। ওঠো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে এসেছি। বলেই বিনা বেরোতে গেল। জাফর হাত ধরে ফেললো, ফিরিয়ে টেনে কাছে বসালো। বসে মাথায় হাত রেখে বলল, জীবনে অনেক বড় হও মা,
বিনা চোখে পানি চলে এলো। জাফর আগের মতোই মলিন মুখে হেসে বলল, বাবাদের অনেক সমস্যা থাকতে পারে, তবে এক সন্তানের কষ্টে আরেক সন্তানকে কখনো অবহেলা করে না। চিন্তা করো না, আমি আজিজ ভাইয়ের সাথে কথা বলবো। আরেক সন্তান বলতে কাকে বুঝিয়েছে বিনা খেয়াল করলো না, তবে চোখে পানি নিয়ে হাসলো, হেসে বলল, তার আগে খেটে সুস্থ তো থাকো, না থাকলে সন্তানের জন্য যুদ্ধ করবে কি করে? ওঠো তো। জাফর উঠল, উঠতে উঠতে বলল, মেয়েটা না খেয়ে আছে, একটু কি দেখবি মা? মিনা বুঝতে পারলো না, ভ্রু কুচকে বলল, কোন মেয়েটা? পৃথিলা। মিনা অবাক হলো, পৃথিলা আপার প্রতি জাফর চাচা যেন একটু বেশি অন্যরকম। সেই দিন জ্বর, হাসপাতাল, এখন এই যে এত চিন্তা, এত মলিনতা। পৃথিলা আবার জন্য মিনার মনে খটকা লাগলো, তবে বুঝতে দেয় না, আগের মতো হেসে বলল, আমি দেখছি চাচা, তুমি চিন্তা করো না তো। জাফর বেরিয়ে হাত মুখ ধুতে গেল। বিনা পালিশ জায়গা করে রাখলো, চাদর ঠিক করলো, করে খাবারের জন্য নিচে বেরিয়ে যেতেই দেখলো ছোট ভাই সিঁড়ির ওখানে দাঁড়িয়ে, হাতে প্লাস্টারের অবস্থা কাইল। ময়লা হলে এক কথা, এরকম হলুদ কেন হলো কি করে? তাই এগিয়ে বলল, প্লাস্টারে কি হয়েছে ছোট ভাই? শাহবাজ একবার প্লাস্টারের দিকে তাকালো, তাকে হাসলো, হেসে বলল, প্লাস্টার মনে হয় রং লেগেছে। কিসের রং? কাল লাগেনি রং। মিনা চোখ মুখে বিস্ময় নিয়ে বলল, কিসের রং? শাহবাজ কটমটিয়ে তাকায়। মিনা আগামাথা কিছুই বুঝলো না। কাল রাতে খাবারের আগেও তো ঠিক দেখলো, এর মধ্যে কি করেছে কে জানে, সে কথা পারল না। ছোট চাচাকে খাবার দিয়ে তখনই একবার পৃথিলা আবার কাছে গেল, এই তাই এগোতে চাইলো, আর তখনই শাহবাজ বলল, একটা কাজ করতে পারবে? মিনা দাঁড়ালো, দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বলো। একটা কাগজ বাড়িয়ে বলল, এটা তোমাদের পৃথিলা ম্যাডামের কাছে দিবে, একদম চুপচুপি। বিনা হাসলো, দেখলো, জিজ্ঞেস করলো, দৃষ্টিতে তাকালো। শাহবাজ তার মতোই বলল, আমি বা অন্য কেউ গেলে ভাইয়ের সন্দেহ হবে, তোর উপরে হবে না। কিসের কাগজ? সেটা জেনে তোর কি কাজ? দিবি কিনা বল, তা না হলে আমি অন্য রাস্তা দেখছি। মিনা হাত বাড়িয়ে নিল, নিতে নিতে বলল, ভাবিকে নিয়ে যাই। শাহবাজ আর দাঁড়ালো না, নামাজের সময় হচ্ছে, গোসল করবে। কাল নাগিনীকে সকাল থেকে একবারও দেখেনি, কোন কোনায় গিয়ে ফুসফুস করছে কে জানে। তাই যেতে যেতে একটাই শব্দ পড়ল, না। মিনা কিছু বলল না, তবে আড়াল থেকে আয়না ঠিক মুখ বাঁকালো, বাকিয়ে বিড়বিড় করে বলল, হতচ্ছাড়া শয়তান, এক্ষুনি জান খাওয়ার জন্য ঠিক ডেকে উঠবে। চারিদিক থেকে জহরের আজান ভেসে আসছে। পৃথিলা শুনল, শুনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালো, তারপর কল চেপে চোখে মুখে পানি, মাথায় পানি দিল। সেই দিনের বৃষ্টির পর আর বৃষ্টির দেখা মেলেনি। উজ্জ্বল নীল আকাশ, সাথে শুভ্র সাদা পেঁচা তুলোর মতো মেঘ আর রং তুলিতে আঁকা ছবির মতো ভেসে আছে। এই ভেসে যাওয়া চোখের সৌন্দর্য বাড়ায়, তবে বৃষ্টি বাড়ায় না, ঝড়াই না বলে গরমে হাঁসফাঁস শুরু হয়। পৃথিলার চোখে মুখে পানি দিয়ে কলপাট থেকে বের হতেই দেখলো সাবিহা মলিন মুখে তাকিয়ে আছে। পৃথিলা দেখলো, দেখে বলল, দিনরাত মুখে যদি এমন করেই রাখিস, অপরাধ বোধে আমি আরও আগে মরে যাব। আমার জন্য তোদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত করছে। তাহলে খাচ্ছিস না কেন? তুই না খেলে আমাদের গলা দিয়ে খাবার নামে? পৃথিলা উত্তর দিল না, ওঠান থেকে গামছাটা টেনে বারান্দায় পেতে রাখা কাঠের টোলটার উপরে বসলো। তার শরীর কিছুটা কাঁপছে, না খাওয়া জ্বর রেশ কাটেনি। তার মধ্যে সারা রাত দু চোখের পাতা এক করেনি। এক হলো ফজরের আজানের একটু আগে, আর হতেই আজব একটা স্বপ্ন দেখল। সে আর আলাউদ্দিন ফকির একটি গাছের নিচে বসে আছে। সেই দিনের ছেলেটা তাদের সামনে ধুলোবালি মাখিয়ে হুটোপুটি খাচ্ছে। সেই ধুলোবালির মাঝে দেখলো এরশাদ এগিয়ে আসছে, গায়ে কালো শার্ট, হাতের মুঠোয় সব সময়ের মতো সিগারেট, কালো শার্ট, শ্যামলা গায়ের রং, তার মধ্যে পোড়া। স্বপ্নে তো ভয়ঙ্কর লাগলো। আলাউদ্দিন ফকির তার মুখ দেখে হাসলেন, হেসে কিছু একটা বললেন। কি বললেন পৃথিলা বুঝতে পারল না, তবে তখনই ঘুম ভাঙল। ভাঙতে তার অস্থির লাগা শুরু হলো। সেই অস্থির এখনো বুক থেকে নামছে না, তাই চোখ মুখে পানি দিয়ে, যদি ভালো লাগে একটু, তাই গামছা দিয়ে মুখটা আলতো করে চেপে মুছতে মুছতে বলল, যখন কিছুই আর করার থাকে না, তখন মানুষ নিজেকে শাস্তি দেয়, মনে করে আমিও দিচ্ছি। মরে যাবি পৃথিলা, অন্তত নিজের প্রতি রহম কর। মানুষ এত সহজে মরে না রে, আর আমি তো আরও মরবো না, মুক্তি আমার এত সহজে হবে না। তখনই দেখলো সারেংবাড়ির গলিতে দুজন এগিয়ে আসতে। তাদের হাতে কি পৃথিলার বুঝতে বাকি রইল না। আর সেই বোঝার মাঝেই দেখলো তাদের পেছনে এরশাদ আসবে সেটা তো পৃথিলা জানি, তবে সে কিছুটা চমকালো। অবশ্য কারণ আছে, এরশাদের গায়ে কালো শার্ট, হাতের মুঠোয় সিগারেট, আসার ভঙ্গিটাও যেন স্বপ্নের সাথে হুবহু মিল। পৃথিলার সাথে সাথেই নিজেকে সামনে নিল। সেই লোক সব সময়ই এমনভাবে চলাফেরা করে, তাই মস্তিষ্ক স্বপ্ন এমনভাবেই সব মিলিয়ে চড়িয়ে উপস্থাপন করেছে। আর কিছু না, আর কিছু না হলেও পৃথিলা মনে মনে স্বপ্নটা মনে করার চেষ্টা করলো। শেষের কথাগুলো কি ছিল সে মনে করতে পারে না, তাই আরও অস্থির লাগতে আস্তে করে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আর ফেলতেই বুঝতে পারে এরশাদ তার সামনে এসে দাঁড়িয়েছে, হাতে সিগারেট, আর সিগারেটের গন্ধে তার খালি পেট আরও মুড়িয়ে উঠল।
অবশ্য তাকে দেখার বোঝার উপায় নেই, বরং স্বাভাবিকভাবেই আবারও সোজা হয়ে বসলো। গামছা ছড়িয়ে সুন্দর করে কোলের উপরে রাখলো, রেখে অবশ্য শান্ত চোখে এরশাদের দিকে তাকালো। এই দৃষ্টিতে কোনো ভয় নেই, জড়তা নেই, সংকোচ নেই, না আছে কোনো রকম দ্বিধা। এরশাদ দেখে হালকা হাসলো। এই না হলে এরশাদের বাঘিনী। সে হেসে সিগারেটে পায়ে পিষল। সিগারেট ছাড়া তার চলে না, আর এদিকে তার গন্ধ সহ্য হয় না। কত কিছু ছাড়তে হবে কে জানি। বোনের কথা বলে এরশাদ উঠান থেকে নিজে একটা মোড়া নিয়ে এগিয়ে নিয়ে বসতে বসতে সাবিহার উদ্দেশ্যে বলল, খাবারগুলো ভেতরে নাও সাবিহা, দাদি তোমাকে সকাল থেকে থাকতে বলেছিল, যাওনি কেন? সাবিহা উত্তর দিল না, তবে লোকগুলোর হাত থেকে খাবার নিয়ে ভিতরে গেল। তাদের সাধ্য আছে ছুঁড়ে ফেলার? লোকগুলো সব চলে গেল। এরশাদ যেতেই সব সময়ের মতো মার্জিতভাবে বলল, না খেয়ে আছেন কেন পৃথিলা? পৃথিলাও তার মতো স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার ইচ্ছে। ঠিক, তবে জেদ তো দেখাচ্ছেন আমাকে। রাগ, জেদ, ভুল, অভিমান মানুষ তার আপনজনদের দেখায়। আপনি আমার এমন কেউ নন। ঠিক, আসুন খাবেন। পৃথিলা উত্তর দিল না, চোখ ফিরে সামনের দিকে দিল। এরশাদ সেই ফেরানো শুকনো মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কথা বলে স্বল্পভাবে হাবভাবে অবহেলা, তিরস্কার, বিরক্তি ঠিক বুঝিয়ে দেয়। এই যে যেমন এখন দিল। এরশাদ ঠিক এই জিনিসগুলোই নিতে পারে না। না নেওয়ার কারণ আছে। এই পোড়া মুখ, নিজের মুখ দেখে কেউ ভয় থরথর করে কাঁপছে। চোখে মুখে ভয়, আতঙ্ক, তিরস্কার। এসব দেখতে দেখতে ভেতরে আগুনের মতো জ্বলে। প্রথম প্রথম কষ্ট পেত, রাগ হতো, সবাইকে জ্বালিয়ে দিতে ইচ্ছে করত, এখনো হয়, তবে হজম করা শিখে গেছে। আর তাই তো এই যে ভয়ঙ্কর মুখ, এই মুখটা এখন আর খারাপ লাগে না, বরং ভালোই লাগে। ফরহাদ কত বলেছে, চল ঢাকায় গিয়ে কিছু করি। তার ইচ্ছে হয়নি। মানুষ যত ভয় পায় তার ভালো লাগে, আসলেই লাগে। তবে পৃথিলার কথা ভিন্ন। সবাই তার দিকে তাকালেই প্রথমে পোড়ার সাইডটার দিকে তাকায়, আর পৃথিলা তাকায় চোখে। তাই আগের মতোই শান্তভাবে বলল, আমাকে জোর করতে বাধ্য করবেন না পৃথিলা। বিশ্বাস করুন, আপনার সাথে জোর করতে আপনার চেয়ে আমারই বেশি কষ্ট হবে। পৃথিলা হালকা হাসলো, তাচ্ছিলের হাসি, হেসে বলল, আপনার যা খুশি করুন। বুঝে বলছেন তো? পৃথিলা ফিরে তাকায়, আগের মতোই বলে, আমি কোন সাহসী মেয়ে না, বলতে পারেন ভীতুই। এই যে শান্তভাবে হুমকি দিচ্ছেন, সবার মতো আমিও ভয় পাচ্ছি। তবে সত্যি কি জানেন, পৃথিলাকে আপনি আটকাতে পারবেন, ভয় দেখাতে পারবেন, হয়তো আরও অনেক কিছু করতে পারবেন, তবে ভাঙতে পারবেন না। ভাঙার হলে তারেকের ধোকায় ভেঙে যেতাম, ভেঙে তার সাথে চুপচাপ সংসার করতাম। ভালোবাসার ক্ষেত্রেই ভাঙিনি, আর কি ভাঙবে আমায়? এরশাদ, চেষ্টা করে দেখুন। এরশাদ আর কিছু বলল না, আবার পকেট থেকে সিগারেট বের করলো, করে ঠোঁটের ভাঁজে রাখতে রাখতে বলল, খেয়ে নিন পৃথিলা, আপনার জন্য অনেকেই খেতে পারছে না। আর এবার অসুস্থ হলে আমি কোলে করে হাসপাতালে নেব না, সোজা সারিং বাড়ি দেব। পৃথিলার শান্ত মুখটা কঠিন হলো। সেই রাতে যে এমন কিছু হয়েছিল অনুমান করেছিল, তাই কিছু ভাবতে চায়নি, কারো কাছে কিছু জানতে চায়নি। তবে তাকে ঠিক জানিয়ে দেওয়া হলো। অবশ্য এটা জানানো না, এটাও হুমকি, ঠান্ডা মাথার হুমকি, কথা না শুনলে তুলে নেওয়ার হুমকি। এরশাদ পৃথিলার কঠিন মুখটা দেখলো, দেখে হেসে বলল, আপনার বুদ্ধিতে আমি মুগ্ধ হই পৃথিলা, বারবার হই। তবে বুদ্ধির সাথে আপনার আবেগও বেশি, তাই বারবার ভুল করে বসেন। এই যে অযথা জেদ, এগুলোও ভুল। পৃথিলা উঠে দাঁড়ালো, বসে বসে তর্কের মানে হয় না। এরশাদ সিগারেটে টান দিয়ে বলল, আপনার এই অযথা ভুলের জন্য সাবিহা বিপদে পড়বে। পৃথিলা শুনে পাশ কেটে যেতে যেতে বলল, সাবিহা ইমরান জুই, তারপর কি? বিশ্বাস করুন, তারা আছে বলে পৃথিলা এখনও আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, চুপচাপ বসে আছে। তা না হলে মৃত্যুর ভয় পৃথিলার জীবন থেকে মিঠা পুকুরে পা রাখার আগেই মুছে গেছে। বেরোতে বেরোতে বিনার দেরি হয়ে গেল। ছোট চাচাকে খাবার দিয়েই বুঝি ঝট করে ফিরে আসা চাই। চাচার মলিন মুখটা দেখতেই তো পীড়া হচ্ছে, তাই কিছুক্ষণ বসতে বসতে আজান পড়ে গেল। আর আজান পড়তে দৌড়ে যাবে ভেবেছিল, এমন সময় দেখলো এরশাদ ভাই খাবার নিয়ে যাচ্ছে। দেখে আর এতক্ষণও এমুখও হয়নি, মাত্রই বেরোলো একেবারে গোসল করে। আম্বিয়ার পুর ঘ্যানর ঘ্যানর করে মাথা খেয়ে ফেলেছে, তাই আর কথা বাড়ায়নি, চুপচাপ গোসলে চলে গিয়েছে। গোসল থেকে ফিরে আর কোথাও যায়নি, সোজা চলে এসেছে। অবশ্য বেশিক্ষণ বসা যাবে না নামাজ শেষ হলো বলে। তবুও সাবিহা ভাবির কাছে উৎকুচ করতে করতে মিনা কিছুক্ষণ বসলো। সাবিহা ভাবির সঙ্গে তার সম্পর্ক সব সময় অন্যরকম, তবু আজ মনে হলো সে আগের মতো আর তাল নেই, মনের রঙও নেই। তাই মনটা খারাপ করেই বলল, পৃথিলা আপার সাথে একটু দেখা করি ভাবি। সাবিহা বড় একটা শ্বাস ফেলে বলল, যাও, জিজ্ঞেস করার কি হলো? মিনার এই কথাটারও খুব খারাপ লাগলো। এই এক কথায় যেন কত লুকানো আক্ষেপ। এই আক্ষেপের মন খারাপ নিয়ে ওই রুমে গেল, আস্তে করে দাঁড়ালো পৃথিলার সামনে। সেই দাঁড়ানো জড়তায় ঘেরা। ওটাই হচ্ছে জেনেও যখন কিছু করা যায় না, তখন জড়তাতেও ঘিরে ধরবেই। তবে তার আর সাধ্য কই, নিজে আছে চোরাবালির মধ্যে দাঁড়িয়ে। এই ডুবে তো সেই ডুববে, তাই জড়তা নিয়েই ডাকলো, আপা।
পৃথিলা ফিরে তাকালো। তার দৃষ্টি শান্ত, কোনো আলাদা প্রতিক্রিয়া দেখা গেল না। বিনা দেখলো, দেখে বলার মতো কোনো কথা পেল না, তাই আস্তে করে বলল, খেয়ে নিন না আপা, অসুস্থ হয়ে যাবেন। পৃথিলা বিনার অবস্থা বুঝলো। আসলে মাঝে মাঝে সবাই সব বোঝে, তবে কিছুই করার থাকে না। তাই শান্তভাবে বলল, তোমার ভাই কি তোমাকে পাঠিয়েছে? বিনা সাথে সাথে দুপাশে মাথা নাড়ল, নেড়ে আগের মতোই বলল, আমি নিজেই আসতাম, তবে ছোট চাচা বলেছে। কেন? আপনাকে নিয়ে এসে কি খুব চিন্তিত? প্রীতিলা হালকা হাসলো, হেসে বলে, জেনে ভালো লাগলো। তবে তোমার ছোট চাচাকে বলো, অন্যায় যে করে আর দেখো যে চুপ থাকে, তারা সমান অপরাধী। বিনার চোখে পানি চলে এলো। সে কখনো বলতে পারবে না ছোট চাচা এমন না, একদম না। ও তো ভাইকে খুব স্নেহ করে, তাই কিছু বলতে পারছে না, নরম মনের মানুষ। তাই চোখের পানি সামনে বলল, ছোট চাচা কি এমন? তোমাদের বাড়ির কে কেমন এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। তুমি এসেছো, আমি খুশি হয়েছি, বর্ষ। বিনা আবারও দুপাশে মাথা নাড়ল, নেড়ে হাতের মাঝে মুঠো করা কাগজটা আস্তে করে টেবিলের উপরে রাখলো, রেখে বলল, শাহবাজ ভাই দিতে বলল, চুপি চুপি, কাউকে বলতে নিষেধ করেছে। প্রীতিলা কিছু বলল না, না কোনো আগ্রহ দেখা গেল চিঠির দিকে। সে বসেছিল জানালার পাশে, আগের মতোই বসে রইল। মিনা বেরিয়ে এলো, নামাজ থেকে সবাই ফিরেছে, তাই চোখের কোণা মুছতে মুছতে সাইড দিয়ে এলো। আর তখনই কারোর সাথে ধাক্কা খেলো। মিনা ভাবলো এরশাদ ভাই, চোরের মতো পুলিশ পুলিশ, তাই ভয় মুখে অতটাও কিছু হয়ে গেল। আর সামনে তাকাতেই দেখলো ফরহাদ ভাই দাঁড়িয়ে, গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, নামাজ থেকে ফিরেছে। তাই বিনা হাঁপ ছেড়ে বাঁচলেও ফরহাদ বিরক্তি মুখে বলল, ঠেলে ধাক্কিয়ে গায়ের উপরে আসছিস কেন? বিনা আস্তে করে বলল, আমি দেখিনি। দেখবি কি করে, চোখ আছে তোর? বিনার কথা বলতে ইচ্ছে করলো না, মনটা কোন দিক দিয়েই ভালো নেই, তাই সাইড কেটে চলে যেতে নিল। তবে ফরহাদ আগের মতোই দাঁড়িয়ে বলল, কাহিনী কি, চোরের মতো পালাচ্ছিস কেন? মিনা বিরক্ত হলো, তবুও শান্তভাবে বলল, আমি যেভাবে যাই আপনার তো সমস্যা হওয়ার কথা না। তা ঠিক বলে ফরহাদ নিজেই যেতে নিল। তবে বিনা ডাকলো, ফরহাদ ভাই। ফরহাদ দাঁড়ালো। দাঁড়াতেই বিনা বলল, বড় ভাই পৃথিলা আপাকে আটকে রেখেছে, আপনি তো তার বন্ধু, একটু বুঝিয়ে বলেন না। ফরহাদ জানতো না একদিনই এইদিকে এত কাহিনী করে ফেলেছে, তার জানার কথাও না। তাই ব্রু কুচকে বলল, আটকে রেখেছে মানে? বিনা সব বলল। ফরহাদ চুপচাপে শুনল। সে কারো বিষয়ে নাক গলায় না, নিজের মতো থাকে। এর সাথে ডেকে এক একটা গাড়ি ফেলে, এই জন্য বিরক্তির উপরে থাকে। কেননা এমন কোনো জিনিস তার ঘাড়ে ফেলে করতে গেলে আপনি আপনি মেজাজ খারাপ হয়ে যায়। তবুও সে কিবা এরশাদ, কেউ কখনো কারো কাজে পিছিয়ে থাকে না। তাই ভেবেছে পছন্দ করেছে, ভালো কথা। তাছাড়া কে কাকে ভালোবাসবে এটা যার যার ব্যাপার। তবে এখন বেশি হয়ে গেল না? ফরহাদ ভাবনার মাঝে বিনা বলল, ছোট চাচা বলেছে আপনার আব্বার সাথে কথা বলবে। কি কথা? বিনা হা হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা কাছাড়া হলে এমনভাবে কথা বলতে পারে জানা নেই। আর এদিকে দেখো তার নিজের সব নাওয়া খাওয়া লাটে। তাই হা হয়ে বলল, আমার সাথে আপনার বিয়ের কথা পাকা হবে, তা মনে আছে তো? ও তাই বল। আমি তো ভাবলাম কি না কি। এটা আপনার কাছে কি না কি মনে হয়? ফরহাদের বিরক্তি ফিরে এলো। এত প্রশ্ন ভালো লাগে না, তাই বিরক্তি মুখে বলল, নিজের কাছে যা, সেটা তো যাবই। আপনি বললেও যাব, না বললেও যাব। আমার এমন কেন মনে হচ্ছে আজকাল তোর চাপা বেশি চলছে? চললে সমস্যা কি? এখন তো আর আপনি আমার স্যার না। কে জানে খবর পাঠালো, পাঠিয়েছিলাম, আসেন তো নাই আর। আমাকে তোর জয়তুন আবার আর পোষা পাখি মনে হয়? ইচ্ছে হলো নিষেধ করবি, ইচ্ছে হলে আবার আসতে বলবি। পোষা পাখি না হলেও নাতিন জামাই হওয়ার জন্য তো মরে যাচ্ছেন। ফরহাদ শীতল চোখে তাকালো, বিনা কোনায় ধরল তো। ফরহাদকে দেখিয়ে মুখ বাঁকিয়ে বলল, হয়েছেন তো বাপের ল্যাদা। বাপ যেদিকে আঙ্গুল তাক করে সেদিকেই প্যাঁচার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো দুনিয়া চেনেন না। আবার এসেছেন আমাকে চাপা শেখাতে। বাপ সাইডে রেখে কথা বল ফাজিল, তা না হলে আমি ভুলে যাব তুই কে। বলে যান দয়া করে ভুলে। এই বিনা সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকবে। ফরহাদ কিছু বলল না, তবে রাগে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়ালো। বিনা মুখ বাঁকিয়ে একটু হাসলো। সে ফরহাদের মতোই, ও তো লম্বা নাও, কিছুটা কাছাকাছি, তাই পাউচে মুখ বরাবর হয়ে বলল, গত 1-1.5 বছরে যে অত্যাচার করেছেন, শুধু পড়ালেখার জন্য চুপচাপ হজম করেছি। এখন পড়াও নেই, হজমও নেই। ফরহাদ এবারও কিছু বলল না, আগের মতোই রইল। তবে মুখের সামনে এই যে ক্লান্ত মলিন মুখ, সেই মুখটা ঠিক খেয়াল করলো ছেড়ে রাখা আধ ভেজা কোমর ছড়িয়ে রাখা চুল। আরও খেয়াল করলো ওই যে কানের পাশে বসে থাকা কালো ছোট্ট একটা তিল, যা গত 1.5 বছরে ফরহাদ একবারও খেয়াল করেছে কিনা সন্দেহ। নামাজের পরে আলাউদ্দিনের নামে দোয়া পড়ানো হলো। আত্মীয় স্বজন কেউ নেই। জয়তুনি সখার দুঃখে কিছুক্ষণ বিভোর হয়ে রইল, মোনাজাত তুলে চোখের পানি ফেলল। আর তারপরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আয়না নিচতলায় এক রুমে বসে বসে সেটা শুরুটা দেখলো। প্যান্ডেল করা
ওপর থেকে দেখা যায় না, তাই এই রুমে বসে আছে। নিচের রুমগুলো থেকে পুরনো উঠান দেখা যায়, তাই সে চুপচাপে বসে দেখলো। দেখতে দেখতে পরিচিত কত মানুষের মুখ দেখলো। এই মুখের মাঝে খুঁজে পেল কয়েকটা মানুষের পরিচিত মুখ। অথচ এত মানুষ এলো গেল, তাদের দেখা গেল না, যাওয়ার কথাও না, হয়তো দাওয়াতই দেয়নি। আর সেটা ভাবতেই আয়নার গলা চেপে কান্না দলা পাকিয়ে এলো। সেই দলা পাকানো কান্না নিয়ে আয়না তাকিয়ে রইল। যে পর্যন্ত মানুষ আসে যায় সেই পর্যন্তই ওই যে লোহার তৈরি সদর দরজা, সেখানেই তাকিয়ে রইল। তবে যে মুখ খুঁজে ফিরল তাদের দেখা গেল না। তখনই আম্বিয়া এসে কিছুটা ঝাঁজের সাথে বলল, কয়দিকে আমি যাই বলো তো? মিনাকে একটু তৈরি করাতেও তো পারো। ওই মেয়েরও ঢের, কিচ্ছু করবে না, মানে কিচ্ছু করবে না। এখনও বাড়ির জামা গায়ে ঘুরে বেড়াচ্ছে। ওই বাড়ির মানুষ এলো বলে সব যন্ত্রণা আমার ঘাড়েই কেন থাকে? আয়না নিজেকে সামলে ঘুরে তাকালো। তাকিয়ে অবশ্য অবাক হলো না। সকাল থেকে কোনো কারণে আম্বিয়াপুর মেজাজ খারাপ। আর কেন খারাপ আয়না হয় বুঝতে পেরেছে। আর পেরেছে বলেই কোনো টু শব্দ করলো না। আম্বিয়াপুর মুখের দিকে শান্তভাবেই একবার তাকালো, তাকিয়ে বেরিয়ে এলো। আসতে শাহবাজের মুখোমুখি হলো। কুটুম বাড়ির জন্য খাবার দাবার আলাদা করে ভেতরে আনছে। নিয়ে মেখে একাকার। আয়না এগিয়ে এলো, দাঁড়ালো শাহবাজের সামনে। শাহবাজ ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার? ডেকে ডেকে খুঁজে পাওয়া যায় না? এখন না চাইতেও সামনে আয়না কিছু বলল না। তবে শাহবাজকে অবাক করে আঁচল উঠিয়ে মুখের গলার ঘাম মুছে দিল। শাহবাজের কোনো প্রতিক্রিয়া হলো না। শান্ত চোখে এই অপরূপ সুন্দর মুখটার দিকে তাকালো, তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না। আমি বলেছিলাম আমার সাথে নাটক করবি না। আমি যাই করে নাটক মনে হয় কেন আপনার? শাহবাজ উত্তর দিল না। তবে তার চোয়াল ঠিক শক্ত হলো। অনুষ্ঠান বাড়ি না হলেও এতক্ষণে মনে হয় ধুমধারাক্কা শুরু হয়ে যেত। আয়নাও আর দাঁড়ালো না। বিনা রুমে গেল। বিনার অবস্থা তার চেয়েও খারাপ। চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। আয়না মলিনভাবে হাসলো, হেসে বলল, চিন্তা করো না, দেখো সব ঠিক হবে। বিনা আয়নার হাত চাপড়ে ধরলো, ধরে বলল, সত্যি? সত্যি। আব্দুল আজিজ সারেং বাড়িতে এসেছে বলতে গেলে একটু দেরিতেই। ততক্ষণে দুয়া গ্রামের মানুষের খাবারের ঝামেলা শেষ। পুরো পরিবার নিয়ে এসেছে। এক তো বিয়ের কথাবার্তা হবে, আবার দ্বিতীয়ত তার বড় বউয়ের আবার একটু ফ্যাকরা বেশি। এক ওয়াক্ত খাওয়ার জন্য সে ভিড় ঠেলবে না। তাই ইচ্ছে করে দেরিতে আসা। দেরিতে এলেও জয়তুন আপ্যায়নে কমতি রাখলেন না। তাদের সব ব্যবস্থা করা হয়েছে ভেতরে। ভেতরে ফ্যানের নিচে আরাম আসে আপ্যায়ন করল। দুই ভাই চাচা মিলে খেদমত নিজের হাতেই করলেন। হাজার হলেও তাদের বাড়ির একমাত্র মেয়ের শ্বশুর বাড়ি, কোনো দিকে যেন কমতে না হয়। হলেও না, আপ্যায়নের সারেং বাড়ির বদনাম নেই, বরং ফাতিমা থেকে শুরু করে সবাই খুশি হলো। এই জন্যই বলে, আত্মীয় সমানে সমানে না হলে ঠিক জমে না। বড়টাও আছে, তবে শহরে শহরে বেড়াই, বেয়াই বাড়ির সাথে তাদের মনের মতো মিলেমিশ হয় না। খাবারের পর জাফর এগিয়ে আজিজের পাশে বসলো। হাতটা আলতো করে ধরে কোমল সুরে বলল, একটা আবদার করবো ভাইজান। আমাদের বাড়ির সন্তান আমার কাছে প্রথম কিছু চেয়েছে। মেয়েটা আমার ঘাড়ে দিচ্ছি তোমাদের। তার শখ আহ্লাদ সব তোমার হাতে দিতে চাই। যদি অভয় দাও আবদারটা রাখতে চাই। আজিজ কিছুই বুঝতে পারল না। তবে জাফর তার খুব প্রিয়, তাই তো নিজের হাতটা জাফরের হাতের উপরে রাখলো, রেখে ভরসা দিল। জাফর হেসে বলল, আমার মেয়েটার খুব শখ ভাইজান, সে লেখাপড়া করবে। আমি জানি এমন কিছু বলে জবান দেওয়া হয়নি, তবুও অন্য কেউ হলে এই দুঃসাহস করতো না। আজিজের মুখে অন্ধকার ছুঁয়েছে। জাফর দেখল, গাঁও গ্রামে বইয়ের পড়ালেখা মানা সহজ না। জাফর আবার কিছু বলবে, তবে তাকে অবাক করে এরশাদ এগিয়ে এলো, বসলো তাদের সামনে। বসে তার স্বভাব মতো সম্মানের সাথে বলল, কোনো জোর নেই চাচা, আমরা আপনার সব সিদ্ধান্ত সুন্দরভাবে মেনে নেব। এটা শুধু একটা আবদার, এই আবদারটা রাখলে আমার বোনটা খুব খুশি হবে। আজিজ নিশ্চুপ বসলো। এরশাদ শান্ত চোখেই দেখলো, দেখে আগের মতোই বলল, আপনি বলেছিলেন চাচা আপনার বাড়ি আমার বোনের জন্য নিজেদের বাড়ি, তাই আবদার রাখার সাহস আমরা করেছি। কিছু মনে করবেন না, আমার দাদির জবানে কোনো হেরফের হবে না। আজিজ বড় একটা শ্বাস ফেলে অপলক ছেলের দিকে তাকালো। ছেলে তার দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আবদার রাখলাম। ঘরের মেয়ে, তার সাথে কি আর দুনিয়ার হিসাব মিলে? জাফর খুশি হলো। জয়তুন সবকিছু চুপচাপ দেখলো। এত সহজে মানা যেন তার হজম হলো না। অবশ্য বেশি চিন্তা ভাবনার সুযোগ পেলেন না। আজিজ আবার বলল, আপনাদের আবদার তো রাখলাম, এবার আমাদেরটাও রাখেন। পরীক্ষা তো দেরি নাই, এই মাসখানেক, তাই বিয়ের তারিখটা যদি তাড়াতাড়ি রাখা হয় আমরাও খুশি হব। তাছাড়া ফরহাদ আছে, পড়ার তো সমস্যা হওয়ার কথা না। জাফর নিষেধ করতে চাচ্ছিল, মাসখানেকের ব্যাপার, বিয়েটা পরীক্ষার পরেই হোক। তবে জয়তুন নিজের মতোই বলল, আমাদেরও কোনো সমস্যা নাই। তুমি এতক্ষণ ছাড় দিবার পারলা, আমরা আর ঝামেলা পাকাবোর কি নিয়ে? ব্যাস,
সামনে জুম্মা পারে দিনক্ষণ ঠিক করা হয়ে গেল। বিনা রুমে এসে সব শুনল, শুনে হতবাক হয়ে বসে রইল। সে খুশি হবে না বেচার বুঝতে পারছে না। সেই না বোঝার মাঝেই আম্বিয়া এসে ধরে তাকে বসা করে নিয়ে এলো। গায়ে তার মিষ্টি কাতান শাড়ি, সেই শাড়ি আর হতবাক জড়সড় হয়ে গেল। সেই থাকার মাঝেই ফরহাদের ভাবি দুষ্টুমি করে চট করে টেনে ফরহাদের পাশে বসিয়ে দিল। আর দিতেই গিয়ে বিনা বলতে গেল, ফরহাদের গায়ের ওপরেই পড়ল। আর পড়তেই বিনা শক্ত হয়ে গেল। ফরহাদ অবশ্য তেমন ভাবান্তর হলো না, তবে নিজের মতোই একটু সাইড হয়ে বসলো। বসতে বসতে শুধু বলল, পড়াও নেই, হজমও নেই না? বিনা সহজ উত্তর দিল না। আসলে সে ধরে নিয়েছিল কেউ রাজি হবে না। কিভাবে হলো? সে হওয়ার মাঝেই আয়না শেষ পাতে পায়েস নিয়ে এলো। সবাইকে সুন্দর করে গুছিয়ে এগিয়ে দিল। আজিজ বসেছে একটু সাইডে। তার সামনে যেতেই আজিজ হাসলো, হেসে কোমল সুরে বলল, ভালো আছিস রে মা? আয়না হেসে মাথা কাত করলো, করেই বলল, ভালো। আপনি ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে ভালো। সব ঠিক তো? আয়না আবারও মাথা কাত করলো, করে পায়েসের বাটিটা হাতে তুলে এগিয়ে বলল, পায়েস নিন চাচা। আজিজ হাত বাড়িয়ে নিল। নিতে পুরো কুচকে আয়নার মুখের দিকে তাকালো, কেননা বাটির নিচে একটা ভাঁজ করা কাগজ। আয়না স্বাভাবিকভাবেই আজিজের সামনে ছোট টেবিল থেকে শরবতের খালি গ্লাসগুলো নেওয়ার জন্য নিচু হতেই বলল, আপনি বিয়ের আগে বলেছিলেন না চাচা, শক্তিশালী শত্রুর সাথে জয় হচ্ছে টিকে থাকা। এই যে দেখেন আমি টিকে আছি, এখন শুধু ভেতর থেকে ছেদ করার পালা। আজিজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সাইডে বসা জাফরের দিকে এক পলক তাকালো। তার বড় ছেলের সাথে কথা বলেছে, এই দিকে ধ্যান নেই। তাই নিজের মতো যত্ন করে পায়েসের বাটির হাতের তালুতে রাখতে রাখতে বলল, তোর বিশ্বাস নেই রে, কখন আবার পোল্টে মারিস? এবার মারবো না। আজিজ হাসলো, হেসে সবার আর চোখের আড়ালে কাগজটা পাঞ্জাবের পকেটে রাখলো, রেখে পায়েস মুখে দিল। আর আয়না গ্লাসগুলো তার নিজের মতো করে নিয়ে চলে গেল। গল্প কথায় কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বোঝাই গেল না। আজিজ তাড়া দিয়ে সবার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার আগে ছোট ছেলে বউয়ের হাতে ফাতেমা মোটা সোনার বালা পরালো, পরিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজিজ অবশ্য বাড়িতে গেল না। তিনি তার পাটের আড়তের সামনে এসে ভ্যানের থেকে নেমে গেলেন। নেমে পকেট থেকে কাগজে বের করলেন, যেখানে আয়নায় ভাঙা ভাঙা হাতে বাড়ির সব ঘটনা লেখা। আর তার সাথে লেখা, পৃথিলা আপাকে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন যত তাড়াতাড়ি পারেন, তার জীবন সংকটে। আজিজ হাসলো, হো হো করা হাসি। হেসে চিঠি টুকরো টুকরো করে বাতাসে মিলিয়ে দিল, দিয়ে বলল, তুই আমার হারিয়ে যাওয়া সুযোগ রে আয়না, মহামূল্যবান সুযোগ। আজিজ যেমন আয়নার চিঠি হাওয়ায় উড়িয়ে দিল, তেমনই শাহবাজের চিঠির দিকে পৃথিলা পুরো কুচকে তাকিয়ে রইল। এত বাজে লেখা সে ইহজীবনেও দেখেনি, তাই অনেক কষ্টে পড়ার চেষ্টা করলো। যেখানে লেখা, আমি আপনাকে ঢাকায় পৌঁছে দেব, অবশ্য এখন না, সুযোগ পেলে। সেই পর্যন্ত এই না খাওয়ার ঢং বন্ধ করেন। যত ঢং করবেন বিপদ ততই বাড়বে, তাই স্বাভাবিক থাকেন। তাছাড়া পালানোর জন্য শক্তি দরকার। আমি তো আর কোলে করে ঢাকায় নিয়ে যাব না। একজনের কোলে উঠেই তো ঘন্টা বাজিয়ে ফেলেছেন, তাই আমার ঘন্টা সহি সালামতি থাকুক। আর হ্যাঁ, এই চিঠি চুপচাপ হজম, এমনকি ইমরান সাবিহাও না। যদি এই জেল থেকে মুক্তি চান, এই শাহবাজ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, তাই যা বলি চুপচাপ তাই করেন। পৃথিলা চিঠির দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তার কেন জানে মনে হলো কিছু একটা ঠিক নেই। কি ঠিক নেই? আর হঠাৎ করে তার প্রতি এত সদয় হওয়ার কারণ কি? মিঠাপুকুরের আর ৫-১০টা সকালের চেয়ে আজকের সকালটা ভিন্ন। বেলা তো হচ্ছে, তবে সূর্য এখনও উঁকি দিতে পারেনি। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝরাত থেকে মিহিদানায় গড়ে গড়ে অবিরাম বৃষ্টি পড়েছে তো পড়ছেই। পাকা ঘরে সেই বৃষ্টির গান বাজে না, তবে এই যে গায়ে শীত একটা আমেজ, এই আমেজটাই বৃষ্টির স্বাদ ঠিক বুঝিয়ে দেয়। আর এই আমেজেই এরশাদের শেষ রাতের ঘুমটুকুও গাঢ় হয়েছে। অবশ্য বলতে গেলে এখন প্রায় দিনই ঠিকঠাক ঘুম হচ্ছে। রাতে সে ঘুমাতে পারে না। ঘুমালেই চোখের সামনে ভেসে শুধু রক্ত আর রক্ত। কত রাত গেছে নির্ঘুম থাকতে থাকতে শুষ্ক চোখেরা শেষ রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে। সেই লুটিয়ে পড়াও কিছুক্ষণের, তারপরেই ভয়ঙ্কর এক আতঙ্ক নিয়ে ধরপড়িয়ে ওঠে। গলা শুকিয়ে আসছে। চোখের সামনে ভাসতে থাকে বাবা মায়ের মুখটা, যে মুখে দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। চোখ দুটো খোলা। সেই শান্ত চোখ দুটোতে দেখে কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। তখন তার অস্থির শুরু হয়, আর হলেই সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করে। আর এই অস্থির মাখা রাতের পর রাত গেছে এই চার দেওয়ালে, এই দেওয়ালের মাঝে ছটফট করতে করতে। আর সেই করার যখন সে অভ্যস্ত, তখন একটা জাদুর ছোঁয়া। সেই ছোঁয়ার অনেকদিন পরে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে গিয়েছে গাঢ় ঘুম। সেই ঘুমে আতঙ্ক নেই, ভয় নেই, জ্বলে যাওয়ার যন্ত্রণা নেই। সেই রাত ছিল যেদিন পৃথিলা মিঠাপুকুরে পা রেখেছিল। নৌকা থেকে পানিতে পড়লো, সাঁতার জানে না। তার মধ্যে হঠাৎ একটা ধাক্কায় পড়েছে। ভয়, আতঙ্ক, কাপড় সব মিলিয়ে তখন সে হুটোপুটি খাচ্ছে। সে টেনে বুকে জড়িয়ে নদীর পাড়ে নিল। তখনও একটা হাত তার বুকের 7টা মুঠো শক্ত করে ধরা। দড়ি হাতের মধ্যে শুয়ে থরথর করে কাঁপছে।
তখনই কিছু একটা হলো। সেই থরথর করে কাঁপা যেন শরীরের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে গেল। আর সেই দিন থেকেই তার হারিয়ে যাওয়া শান্তির ঘুম অনেকদিন পর চোখে এসে জমা হলো। এত ঝামেলায় কেউ খেয়ালই করেনি। এরশাদ সেদিন কত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। ঘুম থেকে উঠেছে একেবারে তার দাদির সালিশের ঝংকারে। তার এই অভিশপ্ত কলঙ্কমাখা জীবনে কাউকে জড়াতে চায়নি, কোনো মেয়েকে দেখে জড়াতে ইচ্ছেও হয়নি। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, সেই বাকি তিনজনকে খুঁজে বের করা। তাদের সামনে তাদের প্রিয় মানুষকে খুন করে সেই যন্ত্রণা দিয়েছে, যেই যন্ত্রণা তাদের চোখেও দেখা। তারপরে তারা যা খুশি হোক, আর আফসোস নেই। এমনিতেও প্রতিদিন মরে সে। তবে সেই মৃত শরীরকে অদৃশ্য একটা মোহ হুট করে এই মেয়ে তাকে জড়িয়ে ফেলেছে। এই জড়িয়ে ফেলায় অচেনা একটা তৃষ্ণায় কাতর হলো। সেই তৃষ্ণা তার কমে না, বরং সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। তাই তো আগে ঘুমের জন্য ছটফট করেছে, আর এখন এই মেয়ের জন্য। এই মেয়ে তাকে চুমুকের মতো টানে। এই যে ঘুম ভাঙতে ভাঙতে অদৃশ্য একটা জাদুটি টানছে তো টানছেই। এরশাদ চট করে উঠে বসলো। তার রুমটা ছোট, ছোট একটা জানালা। বাড়ির একেবারে পেছনে কোণায়, আলো আসে না বললেই চলে। তার মধ্যে আজকে সূর্য ওঠেনি, পুরোই অন্ধকার। এই অন্ধকারে ভরা রুমটা সে নিজের ইচ্ছায় নিয়েছে। আলো তার চোখে বাজে। যদি এই অন্ধকারে একটু শান্তি দিতে পারতো। আর সেই অন্ধকারে এসেই এরশাদ ঠোঁটে সিগারেট রাখলো, আগুন জ্বালিয়ে কয়েকটা টান দিল। রুম বদলাতে হবে তার। পৃথিলার খোলামেলা রুম পছন্দ, আলো পছন্দ, মৃদু বাতাস পছন্দ, আকাশ পছন্দ, খোলা জানালা পছন্দ, সেই জানালায় যাদের আলো পছন্দ। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টিও পছন্দ। আর এত সব ভাবতে ভাবতেই এরশাদ ছট করে উঠে দাঁড়ালো। তার সকালগুলোই পৃথিলা নামক মেয়েটিকে দিয়ে শুরু হবে কবে। সে সময় দিতে চাইছে, আবার অধৈর্য নিজেই হচ্ছে। এই অধৈর্যের বাদটিকে রাখবে কি করে। এরশাদ চিন্তিতভাবেই হাতের মুঠোয় সিগারেট নিয়ে নিচে নামলো। নেমে নিজের মতো বেরিয়ে গেল। জয়দিন সবসময়ের মতো বসা ঘরে বসা। সে নিশ্চুপ তাকিয়ে থাকলো, আর দেখে হাতের সাইডে তার প্রিয় পানের বাতাটা রেখে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্বিয়া দেখলো, দেখে মুখ বাঁকিয়ে হাসলো। পৃথিলা সকালের খাবার খেলো স্বাভাবিকভাবে, খেয়ে স্বাভাবিকভাবে ওষুধ খেলো। সেদিন লাইব্রেরি থেকে দুটো বই নিয়েছিল, আর হাতে দেওয়া হয়নি। এমন আবহাওয়ায় ঘরবন্দি মানুষের বইয়ের চেয়ে ভালো অপশান আর কি হতে পারে। তবে কোথায় রেখেছে মনে করতে পারল না। ফেরার সময় ভ্যানে এমন কাণ্ড হলো, সে কাহিনীর মাঝে বই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই নিজের মতো ব্যাগে খুঁজে দেখতে লাগলো। সাবিহা সবই দেখলো, খাবার খেয়েছে, সে খুশি। তবে এই স্বাভাবিক ব্যবহার তার হজম হচ্ছে না। তবে জিজ্ঞেস করবে সেই ইচ্ছেও হলো না। থাক না নিজের মতো। তবে তাকে অবাক করে পৃথিলা খুঁজতে খুঁজতে শান্তভাবে বলল, টেবিলের ওপরে একটা কাগজ আছে, পড়ে দেখ। সাবিহা ভ্রুকুচকে টেবিলের দিকে তাকালো, সাথে সাথেই এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিল। নিয়ে চোখ বোলাতেই বিস্ময়ের চোখে তাকালো। তার মাথায় ভালো মন্দ কিছুই এলো না। তবে এই ছেলে হচ্ছে জন্মগত ফাজিল। ফাজিল না হলে কাউকে এমনভাবে চিঠি লেখে, যেমন হাতে লেখা তেমনই বাক্যের ছিঁড়ি। প্রীতিলা সাবিহার চেহারা দেখলো, মুখটা মলিন। সেই মলিন মুখেই মৃদু হাসলো, হেসে বলল, কি বুঝলি? কি বুঝবো? সাহায্য চেয়েছিস, তাই নিঃস্বার্থেই সাহায্য করেছে। তা না হলে সেদিন সাহায্য করবে এমন ব্যক্তি সারেং বাড়ির নেই। না। কিসের না? তারা পথের কাঁটা সরাতে চাইছে না, বরং চিরতরে শেষ করতে চাইছে। মানে ভাইয়ের সাথে ঝামেলাই চায় না, তাই কাউকে বলতে নিষেধ করতেই পারে। তবে বিশেষভাবে তোদের নাম উল্লেখ করেছে। কেন করেছে জানিস? আমি বাইরে কাউকে বলতে যাব না, যদি বলি সেটা তোদের। আর তোদের বলা মানে সাক্ষী থাকা। ধর আমি চলে গেলাম, নিজের ইচ্ছায় গেলাম, তারা জানে এরশাদ আমাকে খুঁজে বের করবে, দুনিয়া এফার ওপার করে হলেও করবে। তো তারা ঝুঁকি নেবে কেন? তাই যেহেতু কাউকে কিছুই বলেনি, হঠাৎ গায়েব হলে এত মানুষের মাঝে এরশাদ আঙ্গুল উঠাবে কার দিকে? আবার উঠালেও সবার আগে উঠবে তোদের উপরে। কেননা থাকছি তো এখানেই, তোরা কিছুই জানিস না। তো সে আর তার দাদি অনায়াসে ধরাছোঁয়ার বাইরে খুব সুন্দর করে তোদের ফাঁসিয়েও দেবে। ভাই রইল, ঝামেলা গেল, কাহিনী খতম। সাবিহা হা হয়ে গেল, হা হয়ে বলল, তুই এক্ষুনি এই চিঠিটা এরশাদ ভাইকে দেখা। সব ওই বুড়ির কার সাজে। সে সাপ মারবে, লাঠিও ভাঙবে না। ওই বুড়ি দুনিয়ার শেয়ানা। এরশাদ ভাইও জানো তারা কি করেছে। না। কেন? আমি এর শেষ দেখতে চাই। মাথা গেছে তোর? এরা তোকে শেষ করতে চাইছে, করুক। নিজের প্রতি রহম কর পৃথিলা, এরা তোকে বাঁচতে দেবে না। তো এখানেও বুঝি আমি বেঁচে থাকবো? এখানে থাকলেও আমি মরবো। তবে ধুকে ধুকে প্রথমে পৃথিলার রুহু, তারপর অহম, তারপর সম্মান। আর এই মৃত্যুর চেয়ে এটাই আমার কাছে খুব ভালো। তবে বিনা অপরাধে শাস্তি পাচ্ছি, কিছুটা শাস্তি সারেং বাড়িও পাবে। সাবিহার কথা আসে না। কি বলে এই মেয়ে? পৃথিলা বই পেয়েছে, ব্যাগেই ছিল, আর বের করা হয়নি। তাই নিয়ে জানালার পাশে বসলো। বসতেই ওই যে সারেং বাড়ি আর এই বাড়ির সেতু, চিকন গলিটা। তার একটা গাছের পাশে বৃষ্টিতে নীলরঙার শার্টে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কে সে? পৃথিলা জানে। এই কয়েকদিনে এতটুকু ঠিক চিনে গিয়েছে। পৃথিলা চোখ ফিরিয়ে নিল, সে ভালো করেই জানে
তাদের কোনো কথা সেই পর্যন্ত যাবে না। তাই বইয়ে মনোযোগ দিতে দিতে বলল, চিঠিটা যত্ন করে তুলে রাখ সাবিহা, দুর্বল মানুষের মুখের কথার দাম কই। তবে আমি যখন চলে যাব এই চিঠিটা শালীন বাড়ির বড় নাতির হাতে দিবি, সুন্দর করে নিজের হাতেই দিবি। সাবিহা হতভম্ব হয়ে বলল, এরশাদ ভাই সব ধ্বংস করে ফেলবে। পৃথিলা উত্তর দিল না, মুখের হাবভাবেরও তেমন পরিবর্তন হলো না। তবে বইয়ের চোখ রেখেই আস্তে করে জানালার কপাটটা দিয়ে দিয়ে দিল। এরশাদ সেই বন্ধ কপাটের দিকে তবুও আগের মতোই তাকিয়ে রইল। তাকিয়ে সিগারেটে লম্বা টান দিয়ে হাত দিয়ে তাদের লোকদের একজনকে এদিকে আসার ইশারা দিল। দেওয়ার সাথে সাথে এগিয়ে এলো আর আসতেই বলল, গিয়ে দেখতো খেয়েছে কিনা। লোকটার সাথে সাথে সাবিহার ঘরের দিকে গেল। ফিরে এলো কিছু সময়ের মাঝে, এসে বলল, খাইছে ভাই। সিগারেটে আগুন পোড়া কালচে ঠোঁট দুটোই হাসির ছুঁয়ে গেল। সেই হাসির ছোঁয়া নিয়ে আর বাড়ির ভেতরে গেল না, বাইরের দিকে এগোলো। চেয়ারম্যানের সাথে তাদের আলাদা ঝামেলা নেই। ইমরান তাদের সব জায়গায় জমির হিসাব দেখে। আর ইমরান জানালো, চেয়ারম্যান নাকি নদীর পাড়ে জায়গা করে ঝামেলা করেছে, কিসের কাগজপত্র নাকি বের করেছে। সেই জমি নাকি তাদের সারেং বাড়ির মানুষেরা জোর করে ভোগ করেছে। যদি ভালোই ভালো জমি বুঝিয়ে দেয় ভালো, তা না হলে আঙ্গুল বাঁকা করবে। আঙ্গুল বাঁকা নিয়ে এরশাদকে চিন্তিত দেখা গেল না। এই জমি তাদেরই, এক দাগের জায়গা। এর মধ্যে কয়টা শুধু আজিজ চাচার আর চেয়ারম্যানের। তো পায়ে পাড়া দিয়ে হঠাৎ করে এমন ঝামেলার মানে কি? আয়না খাবার ঘর থেকে বেরোতেই দেখলো বসা করে এক লোক দাঁড়িয়ে আছে, জয়তুনারার সাথে কিছু নিয়ে কথা বলছে। এই লোককে সে চিনে, আজিজ চাচার লোক, তার সাথেই সবসময় থাকে। সে বেরোতেই তার দিকে তাকালো, তাকিয়ে হেসে বলল, ভালো আছেন? আয়নার সাথে সাথে মাথা তোলালো। জয়তুন দেখে বলল, নয়া বউ, বিনার জুতা আর ব্লাউজের মাপটা নিয়ে আসো তো। আজিজের বউ নাকি পাঠাইছে, তার বড় পুতের বউ নাকি শহর থেকে কিনবে, তাই মাপ চাই। ঢং দেখা আর বাঁচি না, আমাকে সদর জিনিসের অভাব পড়ছে। শ্বশুর শাশুড়ি খবর নাই, জামাই নিয়ে দিছে ওরাল। এখন দেবরের বউ নিয়ে আদিক্ষেতা। যাও তাড়াতাড়ি আয়না দাও, কিছুক্ষণের মধ্যেই নাকি রওনা দেব। আয়না বিনার রুমের দিকে গেল। অনেকদিন পর তার ঘর থেকে গুনগুন করে পড়ার শব্দ ভেসে আসছে। শুনতে ভালো লাগছে। এই বিয়ে নিয়ে ফরহাদ ভাইয়ের যেমন মাথা ব্যথা নেই, বিনারও নেই। একজন বাপের নেওটা আরেকজন পড়ালেখায়, বিয়ে পরে কি হবে আল্লাহ জানে। তাই আয়না এগিয়ে গেল। বিনাকে অবশ্য জ্বালালো না, নিজেই একজোড়া জুতো নিল, আয়নার থেকে ব্লাউজ নিল। কালকে পরবে বলে আম্বিয়াবু সব বের করেছিল, এখন গোছানো হয়নি। বিনাও ধরেনি আম্বিয়াবু আবার রাগে গজগজ করবে, তাই সেখান থেকে একটা নিল। বিনা পড়তে পড়তে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কাহিনী কি? আয়না ঠোঁট টিপে হেসে বলল, চুরি করি। বিনাও হাত তুলে ইশারা দিয়ে দিল, নিয়ে যাও, পারলে সব নিয়ে যাও। আয়না হেসে একটা ব্যাগে ভরল, ভরে বেরিয়ে এলো। এসে এগিয়ে দেবে তার আগেই লোকটা দুকদম এগোলো, এগিয়ে হেসে হাত বাড়ালো। আয়না অবশ্য বোঝেনি এই দুকদমে জয়তনের চোখের আড়াল হয়েছে, তাই ব্যাগ দিয়ে এগিয়েই একটু চমকালো। কেননা ব্যাগ নেওয়ার সাথে সাথেই ছোট্ট একটা কাগজ তার হাতে গোছা হয়েছে। আর বুঝতেই সাথে সাথেই নিজেকে সামনে নিল। জয়তন দেখে বিরক্তিমাখা কণ্ঠে বলল, এমন গায়ের উপরে উঠে যাচ্ছিস কেন রে হারামজাদা? সর আমার নাত বউয়ের সামনে থেকে। লোক জিব্বা কেটে কানে হাত দিয়ে সাথে সাথে দূরে চলে গেল। যেতে যেতে বলল, কি যে কন আম্মা, আপনার নাত বউ আমাকে মা জননী। মায়ের কষ্ট হবে তাই এগিয়ে গেছি। হ জানা আছে তোকে মা জননী, যা ভাগ। লোকটা হেসেই বেরিয়ে গেল। আয়না আগের মতোই দাঁড়িয়ে বলল, আপনার কিছু লাগবে দাদি? না। শাহবাজ কই? ঘুমে। কয়টা বাজে এখন? আর একটু পরে তো জহরের আজান পড়ব। আয়রা উত্তর দিল না। কালকে সে ঘুমিয়েছে আগে, এখন তো আর দরজায় খিল দেয় না, তাই জানে না শাহবাজ কখন এসেছে। কাল মেহমান যাওয়ার পর ইচ্ছে মতো গোসল করলো, করে কয়টা খেলো, নিজের হাতেই খেলো, খেয়ে বেরিয়ে গেছে। সকালে ঘুম ভেঙে দেখে পাশে শুয়ে আছে, গাঢ় ঘুম। অবশ্য ঘুমালে এর দিন দুনিয়ার হুঁশ থাকে না, ঘুমেও খুব এলোমেলো ভাবে। কোথায় সে কোথায় লুঙ্গি তার খবর থাকে না। তাই আয়না এক ঝলক দেখে আর তাকায়নি, নিজের মতো উঠে চলে এসেছে। আর অমুখও হয়নি। যাও ডায়কা তুলো, এক ওয়াক্তের খানাও তো ঠিক সময়ে খায় না। আয়না দাঁড়ালো না, বলতে গেলে কিছুটা হনহনিয়েই চলে এলো। অবশ্য রুমে গেল না, ঘুমোচ্ছে ঘুমাক। শয়তানটা জেগে থাকলেও তারই অশান্তি, তাই সোজা চলে গেল ছাদে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি, ভিজে ভিজে একটা নরম ছায়া মেঘে আছে চারিপাশে। সেই ছায়ায় মাঝে এসে চুপচাপ চিঠিটা খুলে খুলে চোখ বুলালো। আর ঠিক সেই মুহূর্তেই টের পেল কেউ একজন পেছনে। আয়নার কলিজা কেঁপে উঠল, আর সাথে সাথে কাগজটা মুড়িয়ে ব্লাউজের ভেতরে ঢুকিয়ে ফেলল। শাহবাজ পেছন থেকে সামনে এলো, তার চোখে মুখে ঘুমের চিহ্ন। মাত্রই ঘুম থেকে উঠেছে, বেরোবে দেখলো এই রমণী হনহনিয়ে ছাদের দিকে যাচ্ছে। এই মেঘ বৃষ্টির দুপুরে ছাদে কি, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি লোকালে? আয়না মাথা ঘোরা শুরু করে হয়ে গেল, তাই ঢক্কিলে বলল, কই? মাত্রই দেখলাম কিছু একটা আপনার অতি মূল্যবান গোপন কুঠুরিতে পাচার করলেন।
আয়নার গলা কাঁপছে, তবুও অনেক কষ্টে নিজেকে সামলালো। সামলে কোনো রকমে বলল, একদম বাজে বকবেন না। তো কি বলবো? সত্যি বললে আমার আবার শেহবাজ বেশরম। কিসের সত্য? আমি তো এমনিই ছাড়লাম। আচ্ছা দেখি। আয়না দু কদম পিছিয়ে গেল, তবে শাহবাজ এখনও দাঁড়ালো আয়নার একদম মুখোমুখি। দাঁড়িয়ে বলল, ঘুম থেকে উঠে তো তেনা পেনা ভালো লাগে না। আর একবার বলবো, তারপর 19-20 হলে আমার দোষ নেই। আয়না ভয়ে ঢোক গিলল। এই তার ছেঁড়া ভরসা নেই। ভয় সবসময় যা করে তাই আজকেও করতে গেলে শাহবাজকে ধাক্কা দিল একটা। অবশ্য লাভ হলো না। এতদিনে এই মেয়েটাকে শাহবাজ চিনতে বাকি রয়নি। তাই ফট করে সাইড হয়ে ডান হাতটা কবজি ধরে ফেলল। বেশ শক্ত করেই ধরল। আরেক হাতে প্লাস্টার। এই মেয়ে যে তাকে উল্টো ফেলবে না, সেই গ্যারান্টি কি? বাসর রাতে ফেলেছে চেয়ার থেকে, সেই দিন সিঁড়ি, আর আজ নির্ঘাত ছাদ। তাই শক্ত করে ধরে বলল, না দেখে আমি ছাড়ছি না। আয়না কেঁদে ফেলল। শাহবাজ প্রু বাকিয়ে বলল, কেঁদে লাভ নেই, বের করো। কি বের করব? যেটা লুকিয়েছ। মিথ্যা কথা। আপনি মিথ্যাবাদী। আয়না আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে তো মরে গেলেও বের করবে না। শাহবাজও তার মতোই দাঁড়িয়ে রইল, এক হাতে গলায় আরেক হাতে আয়নার কবজিতে। আর গুড়ি গুড়ি বৃষ্টি তাদের দুজনের ওপরে পড়তে লাগলো অবিরত। এই গুড়ি গুড়ি বৃষ্টি শরীরকে ভেজাতে পারে না, তবে মোহনীয় ঠিক করতে পারে। আর তাই হতো। শাহবাজ আস্তে করে কবজি ছেড়ে দিল, দিয়ে মনে মনে দুটো শব্দই আবার বলল, শালার প্লাস্টার। টিফিনের ঘন্টা পেরোতেই ফরহাদ ক্লাস থেকে বেরোলো। চোখে মুখে স্পষ্ট বিরক্তি। এই মেঘ বৃষ্টির দিনে কাদা পানি মারিয়ে স্কুলে আসা বিরক্তির কাজই বটে। তবে তার মধ্যে ছেলেমেয়েরা নামমাত্র এসেছে। এই নামমাত্র কয়জন ছেলে মেয়ে নিয়ে বসে থাকাও আরেক বিরক্তি। তাই সে তার বিরক্তির মেজাজ নিয়ে টিচার্স রুমে আসলো। আসতে দেখলো এরশাদ বসে আছে। তাকে দেখে ফরহাদ অবাক হলো না। সে জানতো এরশাদ আসবে, তার সব কাজ গোছানো। একটা মেয়ে চাকরিতে জয়েন করে ফট করে আসা বন্ধ করা স্বাভাবিক না। হেড স্যাররা খোঁজ অন্তত করবে। অবশ্য সে বলেছে অসুস্থ, তবুও এখন মনে হয় না আর চাকরি করতে পারবে। এরশাদ সেভাবেই এগোবে। ফরহাদ এখানে আর কথা বাড়ালো না। তার ড্রয়ার থেকে কয়েকটা সিট বের করে হাতে নিয়ে বলল, আয় চা খেয়ে আসি। এরশাদ বিনা শব্দেই উঠল। স্কুল থেকে বেরিয়ে একটু দূরে চায়ের দোকান। সেখানে যেতে যেতে ফরহাদের হাতে সিটগুলো এরশাদকে এগিয়ে দিল। এরশাদ স্বাভাবিকভাবেই নিয়ে চোখ বোলালো। টেস্ট পরীক্ষার সাজেশন স্কুল থেকে হয়তো দিয়েছে। মীরা তো স্কুলে আসে না, হেড স্যারও জিজ্ঞেস করলেন। এরশাদ সব বুঝিয়ে বলল। হেড স্যার অবশ্য কিছু মনক্ষুণ্ণ হয়েছে, তবে লেখাপড়ার কথা শুনে খুশি হলো। গ্রামের ছেলে মেয়েরাই মাঝে বিয়ে হয়। ফরহাদ মিনা বিয়ের কথা শুনে তেমন প্রতিক্রিয়া হলো না। তাছাড়া গ্রামের দুই প্রভাবশালী ছেলে মেয়ের বিয়ে, কী বা আর বলার আছে। এরশাদ সাজেশন পড়াতে মরাতে বলল, আমার বোন ভালো থাকবে তো ফরহাদ? ফরহাদও তার মতো বলল, তোর মন ভালো থাকবে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তাছাড়া বোনের ভালো চাইতে তো দেখলাম না। কি এক ঘোড়ার ডিম বিয়ের প্রস্তাব গেছে, পুরো গোষ্ঠী উঠে পড়ে লেগে গেছে বিয়ে দিতে। এরশাদ হাসলো, হেসে বলল, ঘোড়াটা না চিনলেও ডিমের উপরে ভরসা আছে। ডিমের চেয়ে ঘোড়া ভালো। দেখলি না, চট করে লেখাপড়ার জন্য রাজি হয়ে গেল। আমি হলে কখনো হতাম না। কেন? প্রথমটাও বিদ্যাসাগরই ছিল। আলাপোলা, বই ছাড়া ডানে বামা চেনে না। ওরা প্রেমিকের 1 বছর পর দেখি আরেকজনের সাথে লটর পটর। এরশাদ আগের মতোই হাসলো, হেসে বলল, আমার বোন অমর না। ওই মেয়ের ভাইও সেই কথাই বলতো। তুই জানিস? আমি সব জানি। ভালো ভালো তো অবশ্যই, তবে নিজের বোনের এত চিন্তা, পরের মেয়ের চিন্তা কই? ওই ব্যাপারে কথা থাক। কেন? এরশাদ উত্তর দিল না। চায়ের দোকানে এসেছে, তারা ভেতরে গেল না। এরশাদ 2 কাপ চা দেখালো ইশারায়। দেখিয়ে একটু দূরে দাঁড়ালো। দাঁড়িয়ে এরশাদ সিগারেট ধরালো, ধরিয়ে বলল, কোনো কিছুর বিনিময়ে আমি ওকে ছাড়বো না। আমি ছাড়তে বলছি না, তবে যেটা করছিস সেটা অন্যায়। এইভাবে সংসার হয় না। তাছাড়া সে কোনো অবুঝ মেয়ে না, জোর করে বিয়ে করে আদর সোহাগ দিলেই ভুলে যাবে। বরং ঘৃণার চাদর বাড়তে বাড়তে কোনো অঘটন ঘটাবে। সে আমাকে এমনিতেও ঘৃণা করে, নতুন করে কিছুই করার নেই। তাহলে আগেই তো বললাম আমি তাকে ছাড়ছি না। এত পাগল হলে কেন? রসকসবিহীন একটা মেয়ে, কথায় কথায় জ্ঞান, জীবন তেজপাতা করে ফেলবে, বলে দিলাম। দেখ। ফরহাদ হাল ছেড়ে বলল, তাহলে আপাতত বিয়েটা বাদ রাখ। কেন? তালাক হয়েছে কয়দিন, গুনে দেখেছিস? এর সাথে হো হো করে হাসলো। যার জীবন আছে পাপে ডুবে, সে ঠিক বেঠিক গুনে দেখবে। সে হেসে সিগারেটটা পায়ে পিষল। চা এসেছে, স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। জয়তুন আরার রাতের খাবার আজকেও আয়নায় নিয়ে এলো। রাতের খাবার বেশিরভাগ সময় তিনি নিজের রুমেই খান। খাওয়ার সময় আগে ঘুমিয়ে যানও আগে, তাই আর বের হন না। তবে সবাই বাড়িতে থাকলে আলাদা কথা, তখন তিনি খাবার না খেলেও সবার ঘরের দরজায় বসেন। কিন্তু সেই সময় আজকাল আর হয় না বললেই চলে। যে যার মতো আসে যায়। অবশ্য নাতিদের কখনো তিনি ঘরে বেঁধে রাখার চেষ্টাও করেননি।
বরং সিংহের মতো তৈরি করেছেন। ছেলে মানুষ ঘর কোনো হবে কেন? আলতাপ ছিল ম্যানমেনা, তার রক্ত যাবে কোথায়? জাফরও ম্যানমেনা, তবে জসিম সে যেমন ছিল তার রক্তও তেমন। জয়তুন নিজের মতোই ধীরে ধীরে উঠল। আলাউদ্দিনের মৃত্যুর পরে থেকে একা হাঁটতে চলতে সমস্যা হচ্ছে, শরীর কাঁপে, তবুও নিজের মতোই উঠল। আম্বিয়া হলে নিজের থেকেই ধরত। জ্ঞান হয়েছে পর থেকে এই বাড়িতে সবার হাব ভাব বোঝে, তবে এই মেয়ে এখনও তেমন কিছু ভেবে কিছু বোঝে না। সবসময় কোনো একটা আতঙ্ক আছে, আতঙ্ক লুকিয়ে রাখবে তাও না, চোখে মুখে স্পষ্ট নিয়ে ঘুরে বেড়াবে। অবশ্য তার নাতি এমন, নয়তো লোকে বলে যা হয় ভালোর জন্যই হয়। তার এই মাথা গরম নাতির জন্য এমন ঠান্ডা মেয়েরই দরকার ছিল। সাতচর পড়বে তবুও রাগ করবে না। এই যে কি সুন্দর মানিয়ে নিচ্ছে। জয়তন উঠে চেয়ারে বসলো, আয়না সব গুছিয়ে এগিয়ে দিল। জয়তন চুপচাপ সব দেখলো, তবে আজকেও কিছু বলল না। আম্বিয়া কোন সুখী কাতর কে জানে। সব কয়টা বড় হলো তো চোখের সামনে, কার কোন দিকে নজর একটু বোঝে। আম্বিয়া কাজের লোকের মেয়ে হলেও এখন চারেং বাড়ির সদস্যের মতো, খুব ভালো মেয়ে, এতে সন্দেহ নেই। তবুও সদস্য হোক আর যাই হোক, ভালো হোক বা খারাপ, বাপ পরিচয়হীন মেয়েকে স্নেহ করা যায়, বাড়ির সব দায়িত্ব দেওয়া যায়, তবে নাতিপুতির বউ করা যায় না। বউ দিয়া বংশ এগোয়, আর বংশের রক্তে দূষিত রক্ত। সাহ, জয়তুন মরে গেলেও হবে না। কেননা জয়তুন সব সহ্য করতে পারে, তবে রক্তের ছিনিমিনি মানতে পারে না। তাই তো জসিমকে সে পালক এনেছে দেখে শুনে। হ্যাঁ, গরিব ছিল, তবে দূষিত রক্ত না। তাই চোখে মুখে কিছুটা বিকৃত করেই খাবার টেনে নিল। আম্বিয়ার বাড়াবাড়ি ভালো লাগছে না, অযথা এরশাদ শুনলে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। তাই তিনি চুপচাপ আছেন। আম্বিয়া এমনিতেই যাই থাক, তবে সে আছে বলেই সারেং বাড়ির সঠিক নিয়মেই চলছে। সাদা ভাত, হালকা মশলার পেঁপে আলুর ঝোল, তাতে কালো জিরার ফোড়ন, মাছ আলাদা ভাজা। জয়তুন মাছ নিলেন না, শুধু ঝোল পাতে নিলেন। মশলাদার খাবার এখন আর পেটে যায় না। খাবার দাবারও কমে গেছে অনেক, সময় যে কম আসছে। সব কিছুতেই তার জানান দিচ্ছে অনায়াসে। যতন খেতে খেতেই বলল, দুপুরের পর থেকে নিচের ওই কোনায় শুধু ঝিমোতে দেখলাম। ব্যাপার কি? আয়না ঢোক গিলল, সাথে কি আর এখন এখানে জিমাইতেছে? দিনটা গেল তার লুকিয়ে লুকিয়ে। যতক্ষণ শাহবাজ বাড়িতে ছিল সে আর সামনেই তো, ভালোই ডানে বামে আশেপাশেও নাই। তখন ছাদে হাত থেকে ছাড়তে দেয়নি। আয়না সোজা নিচে নামতে দেরি হয়নি, সোজা নিচে নেমে গোসলখানে ঢুকে পড়েছে। ঢুকে প্রথমে চিঠিটা পানিতে গুলিয়ে ফেলে দিয়েছিল, তারপর গোসলও একেবারে সেরে ফেলেছে, যেন আর কিছু অবশিষ্ট না থাকে। গোসল করে বেরোবে তো ভালোই, ওপরেও যায় আর যায়নি। তার গোসল হতে হতে এদিকে শাহবাজের খাওয়া টাওয়া শেষ। কে রুমে কি করেছে কে জানে, তবে অনেকের আর নিচে নামেনি, সেও আর উপরে যায়নি। ব্যাস, বিকেলের নিচের মতো বেরিয়ে গেছে। যেতে সে হাঁপ ছেড়ে বাঁচে, তবে রাত নিয়ে বহু চিন্তায় আছে। এই চিঠি প্যাস এত সহজে হজম করা বলে মনে হয় না। তখনই ফট করে কারেন্ট চলে গেল। জয়তুন কারেন্টের লোকদের ইচ্ছে মতো তুলোধনা করলো। বৃষ্টি কমেছে, তবে আকাশ পরিষ্কার হয়নি। এই থামছে, এই আবার গুড়ি গুড়ি একটু হচ্ছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কারেন্টও নাটক শুরু করেছে, আসছে আর যাচ্ছে। জয়তুনের বিড়িবিড়ি করতে করতেই আম্বিয়া হারিকেন নিয়ে এলো, রেখে নিজের মতো চলে গেল। সে যেতেই শাহবাজ উকি দিল। জয়তুন দেখলো আয়নাও, আর দেখেই ভূত দেখার মতো আটকে উঠল। জয়তন বিরক্তিমাখা কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আয়নার সাথে সাথে দুপাশে মাথা নাড়ল। জয়তন দেখে শাহবাজের দিকে ফিরে পড়ল। এমন ভূতের মতো ঘুরে বেড়াইতাছোস কেন? শাহবাজ ভেতরে এসে দাদির খাটে পটাং হয়ে শুয়ে পড়ল। ছোট হারিকেন। জয়তন আবার আশেপাশে ছাড়া ঘরে আধো আলো আধো অন্ধকার। এই অন্ধকারে শাহবাজ দৃষ্টি এক জায়গায়, আরে সেখানে রেখেই বলল, ঘাড় মটকানো ইচ্ছে, তবে ঘাড় পাচ্ছি না। আয়না শুনে সাথে সাথে একটু চেপে জয়তুনের সাইডে এলো। আল্লাহ, আজ এত তাড়াতাড়ি কেন? এমনিতে তো অর্ধেক রাত ছাড়া বাড়ি ফিরে না। আয়নার আবার মাথা ঘুরতে লাগলো। সে অবশ্য জানে না তার সবকিছুই আরেকজনের ঠোঁটে সে চিরচেনা হাসি নিয়ে দেখছে। জয়তুন খাবার খাওয়াই আবার মনোযোগ দিল। শাহবাজ নড়ে চড়ে শুতে শুতে বলল, চেয়ারম্যান চাচার সাথে ভাইয়ের গন্ডগোল হয়েছে। জয়তুন হাত থেমে গেল, থেমে শাহবাজের দিকে তাকালো। তাকাতেই শাহবাজ বলল, ইটের ভাটার সাইডে নদীর পাড়ের জায়গা, সেগুলো নিয়ে। জায়গা যে চেয়ারম্যান চাচ্ছে সে জানে, ইমরান আরও আগে তাকে বলেছে। তাই ব্রু কোচকে বলল, কেমন ঝামেলা? ভাইকে তো জানোই, বেয়াদবি চিল্লাচিল্লি রাগারাগিতে নাই সে। তবে চেয়ারম্যান চাচা খুব হাঁকডাক করেছে, ভাইকে হুমকিও দিয়েছে। জয়তুন হাসলো, হেসে বলল, এরশাদ কি বলছে? কিছুই না, সবসময় যা করে হেসেছে। জয়তুনারা নিজেও হাসলেন, হেসে আবারও খাওয়া শুরু করলেন। করতে করতে বললেন, ছেলেটারে কেউ শান্তিতে থাকতে দেয় না। এক কালমুখী এসে মাথাটারে খাইতাছে, আরেকজন এমন বিগড়াইতাছে চাইতা। তার মধ্যে আবার বাড়িতে বিয়া। শোন, আমি আগেই কইলাম আমার একমাত্র নাতনির বিয়া।
বিয়ার যদি কোনো কমতি থাকে মাথার চুল তোকেও একটাও রাখবো না। শাহবাজ হাসলো। সে আবার আয়নার দিকে তাকালো, তাকিয়ে বলল, আজকে বাড়িতে কেউ এসেছিল দাদি? জয়তুনের খাওয়া শেষ, হাত ধুতে ধুতে বললেন, কে আইব সেটা তো জানতে চাই। ফাও কথা বাদ দাও। জুম্বার আইলো বলে, অনো অ্যাবো, বিনা রুম থেকে কাগজগুলো মানো তো, কি কি করতে হবে গাছগোজ করে ফেলি। বলতে দেরি আয়না হড়বড় করে বেরোতে দেরি হলো না। শাহবাজ সেই বেরিয়ে যাওয়া দেখলো, দেখে বলল, বিয়ের সব দায়িত্ব ভাইয়ের ঘাড়ে ফেলো দাদি। সেটা তো এমনিতেও সব সময় তার ঘাড়েই থাকে। না, সেই থাকা না, এমনভাবে ফেলো বাড়ির দক্ষিণ কোণের কথা কিছু সময়ের জন্য মাথা থেকে বেরিয়ে যাক। জয়তন এবার বসলো, বুঝে হাসলো, হেসে পা ছাড়িয়ে বসলো। তখনই নিস্তব্ধ সারেং বাড়ি ঝনঝন শব্দে কেঁপে উঠল। আরে, এই কেঁপে ওঠার কারণ আয়নামতি। অন্ধকারে হড়বড় করে বেরিয়েছে। আম্বিয়া আসছিল সামনে থেকে দু হাতে কালকের থালাবাটি নিয়ে। সব এলোপাতারি হয়ে আছে, সে না গুছিয়ে রাখলে তো আর কেউই হাতও দেবে না। তখনই এমন একটা ধাক্কা লাগলো, আম্বিয়ার হাত থেকে সব ফসকে পড়লো। কাঁচেরগুলো ভাঙলো, স্টিলেরগুলো ঝঙ্কার সারেং বাড়ির রাতে ঝনঝন করে উঠল। আম্বিয়ার মেজাজ এমনিতেই খারাপ, তার মধ্যে আবার বাড়লো। তাই ঝাঁঝের সাথে বলল, চোখের মাথা খাইছো? কাজকাম তো একটাও করতে দেখি না। অকাজের বেলা সইরা উইরা চলো। আয়নার মুখ অন্ধকার করে ফেললো। আম্বিয়া মেজাজ কমলো না, বরং বাড়লো। কথায় আছে না, ঝামেলা যখন লাগে সব দিক দিয়েই লাগে। তাই আগের চেয়ে আরও বেশি জাজের সাথে বলল, আবার খাম্বার মতো দাঁড়াইয়া আসো কে? মুখ দিয়ে একটা কথাও বের করলো না। এখানে তো, এখানের কোটা ওখানেও তো নাড়াতে দেখি না, ঝট করিয়া ধরবে তাও না। শাহবাজ এসে দরজায় মাঝামাঝি দাঁড়ালো, দুই হাতে দরজার দুপাশে দুপাশে রেখে ঘাড় কাত করে আয়নার দিকে তাকালো। ভয়ে মুখ এতটুকু হয়ে গেছে, সে ঘাড় কাত করে আম্বিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আম্বিয়া আগের মতোই বলল, কি হয়েছে দেখছস না? দেখলাম, অন্ধকার হতেই পারে, এইভাবে চেঁচাচ্ছ কেন? আমার বাপদাদার টাকার প্লেটে গ্লাস গেছে, তোমার এত চলছে কেন? আম্বিয়া আগের তেজ নিয়েই বলল, শাহবাজ, কি শাহবাজ? দেখো আম্বিয়া বউ, একটা কথা সোজা বলি, ওই ঘুরিয়ে ফিরিয়ে মন বাঁচিয়ে কথা আমার হয় না। ভুল করছে, করতেই পারে, বয়স কত, তাই ভালো করে বলো, তা না হলে আমার পথ হজম হবে। পরে কি থেকে কি করব পরে দোষ দিতে পারবে না। হাজার হলেও শাহবাজের বউ, বলে যেও কেন। আয়না অবাক হয়ে তাকালো, তাকালো আম্বিয়াও। তাদের তাকানোতে দেখে শাহবাজ তার মতোই বলল, এত তাকাতাকি করে লাভ নাই, পুরো 1 গ্রাম মানুষের সামনে কবুল বলে বিয়া করছি, তাই এরপর থেকে একটু সামলে। আয়না এই ভূত দেখার মুখে মিষ্টি কথাই ভুলল না, বরং ভাবতে লাগলো কাহিনী কি। আম্বিয়া অবাক অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। জানা কথা, একদিন তো এই দিন আসতোই, যে বুকে সই তার জন্য দুনিয়া ক্ষয়। আরেকজন তো না শুইতেই দুনিয়া ক্ষয় করে ফেলছে। তাদের এত ভাবাভাবের মধ্যে শাহবাজ নিজের মতো চলে গেল। জয়তুন এসেছে ধীরে ধীরে, দরজায় হাত রেখে চোখ মুখ কুচকে আম্বিয়ার দিকে তাকালো। এই কয়দিন চুপ থাকলো, আজকে আর থাকলো না। তার তেজের সাথে বললেন, মেজাজে লাগাম লাগা আম্বিয়া, নিজের অবস্থান ভুললে চলবে না, সংসার সামলালেই করতে হওয়া যায় না। আম্বিয়া ধাক্কার মতো খেলো। সবাই সবকিছু বললেও জয়তুনারা তাকে সোজা এমন কথা বলতে পারে তার ধারণা ছিল না। তাই সেও বাকি থাকবে কেন? আগুন চোখে তাকালেও জয়তুনের সেই চোখের দিকে তাকিয়ে বললেন, মানুষ তার অবস্থা ভুলে গেলেই সব হারায়, তাই অবস্থা শক্ত রাখ, আবেগে ভাসালে সব হারাবি। আম্বিয়া হাসলো, তার ছেলের হাসি, হেসে বলল, হারানোর মতো কিছু নাই আমার, সেই দয়া তো আমাকে না। নিজের নাতনির মতো ভালা ঘর ভালা ছেলে দেখছি, সেটা তো আর মনে ধরে নাই। হ্যাঁ, নিজের নাতনি মনে করলে আজ এই দশা হইতো না। কি দেখছস তুই? মায়ের পেটে বাজিয়া খাটে খাটে লাতি কোথা খাইতি, তখন বুঝতেই দুনিয়া কি। এই জয়দন যদি না থাকতো এই দুনিয়ার মুখও দেখতি না, সেটা তোমরাও দেখতা না। যদি সেই দিন আম্বিয়া ঠিক সময়ে ওপরে না গিয়ে বলতো, এত নাতি নাতির বড়াই সব ছুটতো। জয়দন চেঁচিয়ে উঠে বলল, আম্বিয়া, জীব তোর টাইনা চিরা ফেলবো আমি। আমার মুখে মুখে কথা, আমি এখনো দুনিয়া দেখতাছি আমার এরশাদের জন্য, আর কারো জন্য না। আম্বিয়ার চোখে মুখে পানি চলে এলো, তবে আর কিছু বলল না। হনহনিয়ে নিচের রুমের দিকে গেল। আয়না এত খারাপ লাগলো, সব দোষ তার জন্যই তার এত কথা শুনলো। আম্বিয়া যেতেই জয়তুন আয়নার দিকে আগুন চোখে তাকালো। আয়না ঢোক গিলল। জয়তুন তাতে দাঁত চেপে বলল, অকর্মার ঠেকি, কাজের কাম কিছুই আসে না, অকাজ করতে ওস্তাদ, বলে নিজের মতো চলে গেল। আয়না কি করবে দিশে পেল না, তবে মন খারাপ করে সব উঠালো। ভাঙা কাজ ফেলে সুন্দর করে লেবু চিপড়ে 1 গ্লাস শরবত বানিয়ে আম্বিয়াপুর রুমের দিকে গেল। আজিজ চাচা চিঠিতে বলেছে আম্বিয়াপুর সাথে ভাব জমাতে। বাইরে থেকে কারো ভেতরে যাওয়া সম্ভব না, তবে কেউ যদি একবার পৃথিলা আপাকে সারেংবাড়ির প্রাচীর থেকে বের করে দেয়, বাকি সব শেষ সামলে দেবে। আর সেটা নাকি এখন একমাত্র আম্বিয়াপুই করতে পারবে। চিঠিতে সে আম্বিয়াপুর মন খারাপের কথাও লিখেছিল। আর দেখো, এদিকে লেগে গেল আরেক ঝামেলা।
একটা কাজও যদি ঠিকঠাক মতো পারে। ধুর, অবশ্যই ঝামেলার একটা দিক ভালো হলো, যার যার রুমে শেষে চলে গেল। তাই আয়না আম্বিয়ার রুমে বেশ কিছুক্ষণ থাকলো না। এবার আম্বিয়া রাগ ছাড়লো না, বরং কেউ তার দুঃখের ভাগ নিতে এসেছে বলে সিক্ত হলো। তারপর সেখান থেকে বের হয়ে আরামসে বসা ঘরে বসে রইল। বাকি কাজ টাজ করলে আম্বিয়ার জায়গায় এরশাদের জন্য দরজাও খুলল। অবশ্য কথা বলল না, চুপচাপ মুখ ফিরিয়ে অন্য জায়গায় তাকিয়ে রইল। তার তাকানো দেখে এরশাদ কিছু একটা শুধু হাসলো, হেসে যেতে যেতে বলল, ভাসুরের পছন্দ পছন্দ হয়নি বুঝি? আয়না উত্তর দেয়নি, মুখ ফুলিয়ে দরজা লাগালো। অসুরের সাথে হুড়পড়ি কখনো চাই? তাই লাগিয়ে একচোট বিড়বিড় করে সারেং বাড়ির আবারও গোষ্ঠী উদ্ধার করলো। করে আগের মতো চেয়ারে বসে রইল। বসে বসে চিমোতে লাগলো। সেই চিমনির মাঝে কেউ হাত ধরে এক ঝাঁকি দিয়ে দাঁড় করিয়ে ফেললো। আয়নার ঘুম তো ভালো, আজকেও মাগো বলে চিৎকার দিতে যাচ্ছিল, তার আগেই গলার চিৎকার গলায় শেষ। না, সেই দিনের মতো ভাত তরকারি মুখে গেল না, বরং অন্য কিছু। আর এই অন্য কিছুতে আয়না শক্ত হয়ে গেল। শাহবাজের হাতের প্লাস্টার হাতেই, তবে গলায় ঝুলানো নেই, তাই ঝাপটে ধরতে কষ্ট হলো না, বরং আরও আটপাট করেই ধরল। ধরে যেমন ছিল তেমনই রইল। সেই সাথে মাঝে ফিসফিস করে বলল, এখানে কি? আয়না উত্তর দিল না। দেওয়ার মতো অবস্থা অবশ্য তার নেও। কথা বলতে গেলেই ঠোঁট নড়বে, আর নড়লেই আয়না চোখ বন্ধ করে ফেলল। শাহবাজ দেখলো, দেখে বলল, অন্যের জন্য মিথ্যা বলতে গলা কাঁপে না, শুধু আমার সামনেই যত ঢং। আয়না ফট করে আবার তাকালো, গোল গোল চোখ করে। শাহবাজ সেই চোখে চোখ রেখে আবারও বেপরোয়া হলো। এতটাই হলো আয়না তাল সামলাতে পারল না। পেছনে তার বসা চেয়ারে পা লেগে উল্টে পড়ল। দুজনে একসাথে পড়লো, আর পড়তে আয়না কুকিয়ে উঠল। সে ছোটখাটো মানুষ, এই ৮০ কেজি চালের বস্তার ভার নিতে পারি? তবে শাহবাজ হেসে ফেলল। তখনই আম্বিয়ার ঘরে হাঁটাচলার শব্দ হলো। চেয়ার উল্টের সামনে দুটো মানুষ ধপ্পাস করে পড়েছে। শুনে নিশ্চয়ই এগিয়ে আসছে। আয়না দুহাতে মুখ ঢেকে ফেলল। শাহবাজ আগের মতোই হাসলো, হেসে ঝট করে উঠে গেল, গিয়ে আগে হারিকেন কমালো। আর তখনই আম্বিয়া ফট করে দরজা খুলল। হারিকেনের মৃদু আলোতে হারিকেনের সামনে শুধু শাহবাজকেই দেখল। দেখেই তখন কথা মনে পড়ল, আর পড়তেই টানে বামে আর তাকিয়ে দেখল না, সোজা আবারও ফট করে দরজা লাগিয়ে দিল। দিতে দেরি আয়নার যান প্রাণ ছেড়ে দৌড় দিতে দেরি হয়নি। এক দৌড়ে সে তাদের রুমে গেল, গিয়ে দরজায় খিল দিল। আজকে আর সে মরে গেলেও দরজা খুলবে না, জীবনেও না।